Okay, so you all know that this is our first free session of this free course, and in this class, basically, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। যেহেতু আজ ফার্স্ট ক্লাস, আমি আপনাদের দেখাবো ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আমাদের ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। যে কথাটা আমি এইমাত্র বললাম, আমরা ইংলিশ পারি না কেন, আমরা বুঝি না যে এই ভাষার ভিতরে ঠিক কি আছে। আমি শিখবো এই ভাষাটা, কিন্তু আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, অ্যাকচুয়াল সিকোয়েন্সটা কি হবে, গ্রাজুয়ালি কিভাবে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারি। অর্থাৎ আমাদের কারেক্ট ওয়ার্ডারটা মেনটেন করতে হবে। এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, যেটা এইমাত্র আমি আপনাদের বললাম। আপনার যদি ওয়ার্ড সম্পর্কে কনসেপ্ট না থাকে, আপনি সেন্টেন্স বুঝবেন না, সেন্টেন্স না বুঝলে টেন্স বুঝবেন না, টেন্স না বুঝলে ভয়েস বুঝবেন না। তো কোনটার পর কোনটা করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু আজ ফার্স্ট ক্লাস, আমি আপনাদের ফার্স্টে এইটাই আগে দেখাবো যে এই ল্যাঙ্গুয়েজের ভিতর ঠিক কি আছে, ঠিক কতটুকু জানলে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি অ্যান্ড প্রফেশনালি স্পিকিং করতে পারবেন বা ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখতে পারবেন। অর্থাৎ হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। সো এখানে আমি আপনাদের সামনে 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো বা আলোচনা করবো। আই উইল টক অ্যাবাউট 7 points here, and if you have clear concept about these 7 points, you will be expert and fluent in English within very short time. So সেই 7টি পয়েন্ট কি আমি বলছি, তার আগে এখানে একটু দেখেন। For learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan, that is from where will we start our journey and what will we study firstly. How can we improve gradually and day by day? So that is the things, আমরা কিভাবে gradually এবং day by day ডেভেলপমেন্টটা পাবো, বোঝার চেষ্টা করেন। ফর লার্নিং ইংলিশ, ফার্স্টলি ইউ হ্যাভ টু গেদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্স। ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। যদি সম্ভব হয় আপনাদের সাথে একটা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে এই বিষয়গুলো আপনি একটু নোট করতে পারবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি আবারও বলছি, আমি ফার্স্টে 7টি পয়েন্ট আপনাদেরকে আমি প্রোভাইড করব, আপনাদেরকে আমি দিব। আপনারা এই 7টি পয়েন্ট একটু নোট ডাউন করবেন। এরপর আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এই 7টি পয়েন্টকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে ইংরেজি ভাষাটা শেখা যায় কিনা। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে, সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে যদি আপনি ভাষা শিখতে চান। সেন্টেন্স অর্থাৎ বাক্য। বাক্য প্রধানত 2 প্রকার, আমি বাংলায় বলি। বাক্য প্রধানত 2 ভাবে হয়ে থাকে, মনে রাখবেন। একটা হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং, আরেকটি হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এইটা আপনারা অনেকেই জানেন যে অর্থ অনুসারে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। সো 5 প্রকার সেন্টেন্স আছে অর্থ অনুসারে, এবং গঠন অনুসারে 3 প্রকার বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এটা আপনারা জানেন যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে 8টি। 8 ধরনের সেন্টেন্স আমরা পাবো যদি সেন্টেন্স সম্পর্কে আমাদের কনসেপ্ট থাকে। এখন কেন এটা আমাকে জানতে হবে? আমরা যখন ইংলিশে একটা প্যাসেজ রিড আউট করি, সেটা একটা স্টোরি হতে পারে, ফিকশন হতে পারে, নোভেল হতে পারে। অনেকেই রিডিং পড়েন না, অনেকে আমরা ইংলিশ রিডিংটা পড়তে পারি, কিন্তু একটা সেন্টেন্স বা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, আমরা এটা বুঝতে পারি না। ভোকাবুলারি জানা থাকলেও অনেক সময় ইন ডেপথ সেন্সটা বোঝা যায় না যদি না আপনার সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকে। বাট আপনি যদি সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখেন, একটা সেন্টেন্স বা বাক্য পড়ে, একটা প্যাসেজ রিডিং করে আপনি বুঝতে পারবেন যে এটা কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল অর্থটা কি। এত কিছু আগে জানতে হবে না, জাস্ট আপনি লেখেন যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স কম্পোনেন্টস। কম্পোনেন্টস মানে কি জানেন? উপকরণ, অর্থাৎ এলিমেন্টস। অর্থাৎ একটি সেন্টেন্স বা বাক্যের ভিতরে কি থাকে, যেমন সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে। এইগুলো মূলত কি? অর্থাৎ হুইচ ওয়ান ইজ সাবজেক্ট, হুইচ ওয়ান ইজ অবজেক্ট, হুইচ ওয়ান ইজ কমপ্লিমেন্ট, হুইচ ওয়ান ইজ অ্যাপোজিটিভ অর সাসপেনশন। এইগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ সেন্টেন্সের এলিমেন্ট বা কম্পোনেন্ট, এটা জানলে কি হবে জানেন? একটা সেন্টেন্স বা বাক্যকে অনেক বড় করা যায়, অনেক লং করা যায়। একটা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়। ঠিক আছে, নিজের মতো করে যে কোনো সেন্টেন্স লেখা যায়। তো 2 নম্বর পয়েন্ট তাহলে কি বললাম? সেন্টেন্স কম্পোনেন্টস। আমি প্রত্যেকটারই প্র্যাকটিক্যাল ব্যবহার দেখিয়ে দিব, আগে পয়েন্টগুলো একটু নোট ডাউন করবেন। পয়েন্ট নাম্বার 3,
ইউ হ্যাভ টু লার্ন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনার কনসেপ্ট রাখতে হবে। পার্টস অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ লার্ন পার্টস অফ স্পিচ, your 50% grammatical topic will be covered. From every sentence and every word has a particular name, and you have to call those words from 8 types of parts of speech. If you have clear idea about parts of speech, you can easily translate any sentences from English to Bengali, as well as you can understand all things about sentences. অর্থাৎ এখানে বিষয়টা কি জানেন, পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। কেন এই কথাটা আমি আপনাদেরকে বলছি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন? পার্টস অফ স্পিচটা কি জানেন? স্পিচ মানে কি? বাক্য, কথা, অর্থাৎ যেটাকে আমি সেন্টেন্স বলছি সেটাই হচ্ছে মুখের ভাষায় স্পিচ। অর্থাৎ আমি একটু ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে একটু এটা বোঝার চেষ্টা করেন, বিষয়টা নেওয়ার চেষ্টা করেন। আমি কি বলছি, আমাদের 7টি পয়েন্ট জানতে হবে। 1 নম্বর পয়েন্ট আমি এখানে লিখছিলাম আপনাদের যে সেন্টেন্স, সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 2 নম্বর হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্টস অর্থাৎ সেন্টেন্সের উপকরণ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। 3 নম্বর পয়েন্ট বলছি যে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। তো এই পার্টস অফ স্পিচটা কি? দেখেন, একটা সেন্টেন্স বা বাক্য যখন তৈরি হয়, সেই সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলোই হচ্ছে মূলত এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ স্পিচের পার্ট, অংশ। অর্থাৎ বিষয়টা কেমন আমি আরেকটু বুঝিয়ে বলি, এটা জানতেই হবে, অনেকে এটা না জেনে ইংরেজি শেখে। এই জন্য বারবার বলছি, সে আপনি স্পোকেন শেখেন বা গ্রামার শেখেন, যাই শেখেন না কেন, পার্টস অফ স্পিচ একটা মৌলিক বিষয়। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা বেজ, একটা ফাউন্ডেশন। এটা জেনে আপনাকে ভাষাটা শিখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। তো বোঝার চেষ্টা করেন, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো শব্দ অর্থাৎ ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ একটা বাক্য হতে গেলে শব্দের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন। একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এই নামগুলো মূলত 8 ধরনের পার্টস অফ স্পিচ থেকে আসে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এটা আপনারা অনেকেই পড়েছেন ছোটবেলা থেকে শুরু করে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকটা ক্লাসের একাডেমিক কারিকুলামে থাকে, অনেকেই আপনারা পড়েছেন যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোকে পার্টস অফ স্পিচ বলে। বাট এদের অ্যাকচুয়াল ইউজটা কোথায়, ব্যবহারটা কোথায়, এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাকে জানতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা আমি লিখলাম, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এই বাক্যে যে শব্দগুলো আছে, এই প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। অর্থাৎ এইখানে এই যে হি অন দ্য ফিল্ড, আচ্ছা এখানে এই যে হি, এই হি শব্দটি একটি প্রোনাউন, বোঝার চেষ্টা করেন। হি প্লেইজ ফুটবল অন দ্য ফিল্ড, সো হি শব্দটি একটি প্রোনাউন। প্লেইজ এটা একটা ভার্ব, তাই না? এটা আপনারা জানেন। ফুটবল এটা একটা নাউন, হ্যাঁ। অন এটা একটা প্রেপোজিশন, এটা একটা কি প্রেপোজিশন। দা এটা একটা কি, অনেকে আমরা এ এন দি কে আর্টিকেল বলি, বাট 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো কিছু নেই। অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ফিল্ড এটা হচ্ছে একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বললাম না, নাম আইডেন্টিফাই করলাম না, এরকম ইংলিশে আপনি যত সেন্টেন্স লেখেন, যত বাক্য লেখেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যের একটা নাম আছে। এই নামগুলোকে আপনার আইডেন্টিফাই করা শিখতে হবে। যদি আপনি এটা পারেন, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজের ভিত্তি বা ফাউন্ডেশন সম্পর্কে কনসেপ্ট পাবেন, যে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা আপনাকে জানতেই হবে। এবং এটা কেন জানতে হয় জানেন? এগুলো কিন্তু মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডগুলো এই পার্টস অফ স্পিচ, এগুলো নাউন, এগুলো ভার্ব, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলো অবস্থান ভেদে পরিবর্তন হয়, অর্থাৎ বাক্য থেকে আইডেন্টিফাই করা শিখতে হয়। যেমন মনে করেন, আমি আরেকটা সেন্টেন্স বলি যে দিস ইজ আ ম্যাঙ্গো, বোঝার চেষ্টা করেন, এটা একটা আম। এই যে একটা বাক্য আমি এখানে লিখলাম, দিস ইজ আ ম্যাঙ্গো, এই যে একটা বাক্য আমি এখানে লিখলাম, আপনারা এই জায়গাটাতে দেখছেন, এই ম্যাঙ্গো শব্দটি এখানে কি, এটা একটা কি নাউন, একটা ফলের নাম। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটা একটা আম গাছ, এই বাক্যে ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ, ট্রিটা নাউন। অর্থাৎ আগের বাক্যে যে ওয়ার্ডটা নাউন ছিল, পরের বাক্যে সেম ওয়ার্ডটা
হয়ে গেছে অ্যাজেক্টিভ, অর্থাৎ পার্টস অফ স্পিচে চেঞ্জ হয়ে গেছে। এই ট্রিকে মডিফাই করছে ম্যাঙ্গো শব্দটি। এইভাবে এই পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়, এই চেঞ্জিংটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার। আমি যদি আমার ইউনিভার্সিটিতে যখন ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। আমি যদি আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ হয়। আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড একটা টপিকের নাম শুনছেন এবং অনেকে এই টপিক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাননি। সেটি হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। অনেকে এটার নাম শুনছেন, তাই না? এদের সঠিক ব্যবহারটা অনেকে জানেন না, এটা নিয়ে কনফিউশন ফেস করেন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এটা কি? এটা এটা কিন্তু এই পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড, এটারই ভাই বোন বলা যায়। অর্থাৎ মনে করেন ওয়াক, এই ওয়াক শব্দটার মানে কি? হাঁটা। এইটার কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ওয়াকিং। হ্যাঁ, এখন আমি যদি এই এই যে ওয়াক, এটা একটা ভার্ব, এইটা দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করি। ফর এক্সাম্পল, হি ইজ ওয়াকিং অন দ্য রোড। এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। হি ইজ ওয়াকিং, সে হাঁটছে। অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। হিটা প্রোনাউন, ইজ ওয়াকিং এটা আমার মূলত কি এখানে? ভার্ব। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, তাহলে ইজ ওয়াকিংটা কি? ভার্ব। অর্থাৎ ভার্ব ফ্রেজ, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বা বাক্য লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে ইএক্স ইয়ার সি আই, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে হাঁটা একটি ভালো ব্যায়াম। হ্যাঁ, এখানে যে ওয়াকিংটা আমি লিখলাম, এই ওয়াকিংটা কোনো ভার্ব না, এটা একটা জেরান্ড। এবং অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন, সাবজেক্টের স্থানে আছে, স্থির অবস্থা প্রকাশ করছে। একই শব্দ, একই স্পেলিং, জাস্ট অবস্থান পরিবর্তনের কারণে কোথাও ভার্ব, কোথাও নাউন। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, আই স আ বয়, জাস্ট ওয়েট আ মিনিট, আমি সবই বুঝিয়ে দিব, একটু ওয়েট করেন। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই বাক্যে সি এর পাস্ট ফর্ম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এটা মূলত মেইন ভার্ব। আর এই যে ওয়াকিংটা আপনারা এখানে দেখছেন, এই ওয়াকিংটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অ্যাজ আ পার্টস অফ স্পিচ এই ওয়াকিংটা হচ্ছে একটা পার্টিসিপল, অর্থাৎ সরি, অ্যাজেক্টিভ। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, অর্থাৎ এই ছেলেটাকে মডিফাই করে, যে ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থায় ছিল। আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। তাহলে দেখেন, একই স্পেলিং, একই ওয়ার্ড, তিনটা পজিশনে বসার কারণে তিনটা বাক্যে তিন ধরনের অর্থ দিচ্ছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে, এই ওয়াকিংটা ভার্ব। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, এই ওয়াকিংটা নাউন, এখানে স্থির অবস্থা প্রকাশ করছে। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। হাঁটতে, হাঁটা, হাঁটছে, তিন ধরনের অর্থ প্রকাশ করছে এই ওয়াকিং শব্দটি, তিনটা পজিশনে বসার কারণে। তিন ভাবে এই পার্টস অফ স্পিচটা হচ্ছে। এই ফাংশনটা যারা বুঝতে পারে তারা ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারে। আর যারা এইগুলো না বুঝে শুধু এটা প্লাস এটা প্লাস এটা এরকম সেন্টেন্স হয়, এই দিয়ে হাজারো সেন্টেন্স করতে পারবেন। হ্যাঁ, ঘরে বসে এই ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে এই ইংলিশ বলতে হয়, কিচেনে এগুলো বলবেন, এইভাবে ছোট ছোট এক্সপ্রেশন শিখে আর ওই শর্টকাট স্ট্রাকচার শিখে কখনো ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাওয়া যায় না, ভাষাকে ধরে রাখা যায় না। বাট এই যে অরিজিনটা যদি আপনি জানেন যে পার্টস অফ স্পিচটা কি, এর ফাংশনটা কি, এটা অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে কাজ করে, এগুলো জানলে কি হয়? ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায়, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নেওয়া যায়, নেক্সট জেনারেশনকে শেখানো যায়। বাট অনেকে এই জায়গাগুলো ডেভেলপ করতে চায় না, দেখতে চায় না, বুঝতে চায় না, কিন্তু এটা নিতে হয়। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। এটা জানলে ক্রিয়েটিভ রাইটিং এর পাওয়ারটাকে ডেভেলপ করা যায়। হ্যাঁ, আমি সবগুলোতে সব জায়গাতে আসবো, আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে 3 নম্বর পয়েন্ট বলছি যে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, আপনাকে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনারা একটু পয়েন্টটা লিখে নেন যে উই হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব, পয়েন্ট নাম্বার 4। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, পয়েন্ট নাম্বার 5। কোনটার কথা বলছি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভার্ব, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। 5 নম্বর পয়েন্ট যেটি, সেটি হচ্ছে টেন্স সম্পর্কে একটি কনসেপ্ট বা ধারণা আপনার রাখতে হবে। এরপর পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 6 হচ্ছে আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। লিখে নেন, পয়েন্ট নাম্বার 6, আপনাকে কি জানতে হবে? মডাল এবং সেমি মডাল
অক্সিলারি ভার্ব। আবারও বলছি, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা আছে এটা আপনাকে জানতে হবে। এরপর পয়েন্ট নাম্বার 7, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। আবারও বলছি, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। লেখেন পয়েন্ট নাম্বার 7, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। কেন জানতে হবে আমি বলছি, হ্যাঁ আমি ডিটেলসে বলবো। জাস্ট 7টি পয়েন্ট লেখেন। ফার্স্ট আপনি লেখেন হাউ টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। কিভাবে আমরা ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। আমি 7টি পয়েন্ট বলেছি। আই হ্যাভ টকড অ্যাবাউট 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। মাই ফার্স্ট পয়েন্ট ওয়াজ you have to know about sentence if you want to develop English language within very short time. After that, point number 2 is sentence component. Point number after that, point number 3 is that প্র্যাকটিক্যাল ইউজ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার আমাকে জানতে হবে। দেন আমাদের যেটা জানতে হবে পয়েন্ট নাম্বার 4, ভার্বের ব্যবহার। পয়েন্ট নাম্বার 5, টেন্স এর ফাংশনটা জানতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। এবং পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। তো এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি এই যে 7টি পয়েন্ট নিয়ে আমি কথা বলছি, এই 7টি পয়েন্ট সত্যিকার অর্থে ইংলিশে সেন্টেন্স গঠন করার জন্য কাজে লাগে কিনা, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই 7টি পয়েন্টই আমাদের জন্য যথেষ্ট কিনা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি দেখাবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, কিভাবে একটি সেন্টেন্সকে বড় করতে হয়, কিভাবে স্পিকিংটাকে ডেভেলপ করা যায়, কিভাবে আমরা যে কোনো সার্টেন টপিকের উপর ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারি। তো আমরা একটু দেখি এই বিষয়গুলো এখন। আমরা কিভাবে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। আবারও বলছি, হাউ ক্যান উই স্টার্ট লার্নিং ইংলিশ। ইংরেজিতে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য মোস্ট অফ দ্য টাইম, প্রায় 90% সেন্টেন্স তৈরি করতে আপনাকে এই স্ট্রাকচারটি মেনটেন করতে হবে। সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। অর্থাৎ আমরা অনেকেই বলি যে একটা সেন্টেন্স বা বাক্য তৈরির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট হবে না, এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে আমাদের অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, বা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। তো এটা আমাকে বুঝতে হবে। কিন্তু আমি কি বলছি যে ইংলিশের যে সেন্টেন্স স্ট্রাকচার, এইটার সাথে বাংলা বাক্যের স্ট্রাকচার ডিফারেন্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটা আমি যদি বাংলায় বলি আমি ভাত খাই, অর্থাৎ আগে আমি, এরপর ওই ভাত শব্দটা আসছে, কর্মটা আসছে, খাওয়া শব্দটা শেষে যাচ্ছে। মানে বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই যে একটা ওলট পালট, এই ওলট পালটের জন্য আমাদের মূলত ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম ফেস করতে হয়। কারণ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা যখনই ইংলিশে এই প্রাইমারি লেভেলে কিছু বলতে যাই বা লিখতে যাই, ব্রেইন আগে বাংলাটা চলে আসে, সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো এই জায়গাটায় আমাদের মেইন প্রবলেমটা তৈরি হয়। কি কি সমস্যা আবারও বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। কেউ যদি এই বিষয়টা বুঝে ইংলিশ বাক্য তৈরি করতে পারে, তার কখনো আর ইংরেজি ভাষায় সমস্যা তৈরি হয় না। এটা কিভাবে বা কি হয় আমি সবই বুঝিয়ে বলবো। তার আগে বোঝেন একটা সেন্টেন্সের স্ট্রাকচার এরকম, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে কি, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে, আমি, তুমি, আমরা, সে, তারা, এরকম হতে পারে। এর বাইরে কিছু না। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এই সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হয়। আমি কি বললাম, ভার্ব is the heartbeat of English sentence. Without verb, you cannot be able to make any kinds of English sentences. Verb is a word that denotes being, having, or doing something. অর্থাৎ ভার্ব একটা সেন্টেন্স বা বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া কোনো বাক্য ইংলিশে তৈরি করা যায় না। এইখানে ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, এগুলো হচ্ছে আমাদের ভার্ব। আরেকটা কথা আমি কি বললাম, এই সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, এক্সটেনশন বা বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আই ইট, আমি খাই। কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি বসিয়ে দেন। এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায় বা চলে আসে। এটা সিচুয়েশন অনুযায়ী হয়ে যায় বা চলে আসে। উই প্লে, আমরা খেলি। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, যে কোনো কিছু বসিয়ে দেন, হয়ে যাবে। ইউ ডু, তুমি করো। তুমি কি করো, তুমি কাজ করো। সে কি চালায়, মানুষ চালায় কি, গাড়ি চালায়। তারা যায় কোথায়, যায় স্কুলে যায়। সো এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স হয়।
এখন দেখেন সাবজেক্টের স্থানে এখানে লেখা আছে নাউন প্রোনাউন, অর্থাৎ একটা বাক্যের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা হয় নাউন হবে না হলে প্রোনাউন হবে, অর্থাৎ যেটা সাবজেক্ট। যেমন এই আই, উই, ইউ, হি, শি এগুলো সবই প্রোনাউন, এই রহিমটা আবার নাউন। এগুলো কি, এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, এগুলো পার্টস অফ স্পিচের ফাংশন। এই ভার্বের পর দেখেন এক্সটেনশনে লেখা আছে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ এইখানে আমি যেগুলো লিখছি রাইস, ফুটবল, ওয়ার্ক, খার, পিকচার, স্কুল, ইংলিশ, এগুলো কি সবই অবজেক্ট? না, এইটা আমাকে চিনতে হবে। অবজেক্ট কাকে বলে জানেন? কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আবারও বলছি, ইফ ইউ ask the question to the verb with what and whom, you will get object. কাকে? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন? কি অথবা কাকে। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, হোয়াট অ্যান্ড হুম। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা কোশ্চেন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা কোশ্চেন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। বস্তুবাচক অবজেক্টকে ডাইরেক্ট অবজেক্ট বলে, ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি জানেন? কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক। হ্যাঁ, কমপ্লিমেন্ট দুই ধরনের, COMPLI একটা কমপ্লিমেন্ট আছে যার মানে অভিনন্দন জানানো, কংগ্রাচুলেশন জানানো, আর বলে না আমাকে কমপ্লিমেন্ট করছে। আর COMPLEMENT এই কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক, অর্থাৎ এমন কোনো সেন্টেন্স বা বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু হয়। কমপ্লিমেন্ট কাকে বলে জানেন? অনেকে এই জিনিসটা বোঝে না। মনে করেন হি ইজ আ ফার্মার, সে একজন কৃষক। এই বাক্যে যে লোকটা হি সেই ফার্মার, যে ফার্মার সেই হি। অর্থাৎ এমন কোনো সেন্টেন্স বা বাক্য শি ইজ হ্যাপি, যে বাক্যে সাবজেক্টে যে থাকে এক্সটেনশনে সেই ব্যক্তি বা বস্তুটিই থাকে, তার সম্পর্কেই বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে ইজ, কোনো বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি মেইন ভার্ব হিসাবে বসে সেটাই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। মানে এরা কি করে, সাবজেক্ট এবং এক্সটেনশনের ভিতর একটা ব্রিজ তৈরি করে, হ্যাঁ, একটা লিঙ্ক ক্রিয়েট করে। এই জন্য এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলোকে কিন্তু লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্বও বলা হয়। অনেকে হয়তো এটা জানেন। হ্যাঁ, দে আর প্লেয়ার, হ্যাঁ তারা প্লেয়ার, তারা খেলোয়াড়। এখানে যারা দে তারাই প্লেয়ার্স, যারা যে সি সেই হ্যাপি, যে হ্যাপি সেই সি, যে হি সেই ফার্মার, যে ফার্মার সেই হি। অর্থাৎ সহজ কথায় এইটা সাবজেক্টে যে থাকে এক্সটেনশনেও সেই থাকে, তার সম্পর্কেই বলা হয়। যেমন যে রহিম সে কি ইংলিশ না। তাহলে এই বাক্যগুলো কিভাবে হয়? মূলত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে সেগুলোকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বা বাক্য বলা হয়। এরপর দেখেন অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালসটা কি জানেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচেরই একটা পার্ট, বাট এখানে ফ্রেজ তৈরি করে। যেমন কোনো বাক্যের ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে অবজেক্ট পাওয়া যায়। আর যদি কোনো বাক্যের ভার্বকে হাউ মানে কিভাবে, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, অ্যান্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম এগুলো তৈরি হয়। এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। অনেকে ইংলিশে কথা বলতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে আটকে যান, একটা বাক্যকে বড় করতে পারেন না, লং করতে পারেন না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না। তো সেগুলো এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহারের মাধ্যমে নেওয়া যায়। এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে ইন ডিটেলসে এই ফাংশনটা বা এই বিষয়টা আমি দেখাবো। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে এটা দেখার চেষ্টা করবেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমরা সারা জীবন এইটুকু সেন্টেন্স তৈরি করে আসি, তাই না? আই ট্রাইস, উই প্লে ফুটবল। আরেকটা কথা আমার এটা বলতে ভুলে গেছি, যেমন দেখেন এই যে অবজেক্ট কাকে বলছি, হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন আমি খাই, কি খাই, ভাত খাই, কি খেলি, ফুটবল খেলি, এগুলো সবই অবজেক্ট এবং এগুলোকে বলা হয় বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট, যেহেতু হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। হ্যাঁ, কিন্তু দেখেন দে গো টু স্কুল, এই যে বাক্যটা, এখানে আপনি গো কে প্রশ্ন করেন তো কি যায়, কাকে যায়, কোনো উত্তর মিলানো যায়? এই টু স্কুলের সাথে কি এটা মিলবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে? না। আপনি যদি বলেন দে গো, তারা যায়, কোথায় যায়, তাহলে মেলে যে স্কুলে যায়। কিন্তু কি যায় কাকে যায় দিয়ে হয়, যেমন সে আঁকে,
শি ড্রস, কি আঁকে ছবি আঁকে, কি চালায় গাড়ি চালায়, কি করো কাজ করো। কিন্তু কি যায় হয়, উত্তর মিলাতে পারেন না। তাহলে কোথায় যায়? স্কুলে যায়। তার মানে এই যে টু স্কুলটা, এইটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ কোনো বাক্যের ভার্বকে হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, কোথায়, কখন, কেন, কিভাবে তারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এইটা বের করতে হয় যে কোনটা অবজেক্ট কোনটা অ্যাডভার্ব। এটার গুরুত্ব অনেক। কোথায় জানেন? প্যাসিভ ভয়েস করতে গেলে তার একটা নিয়ম হচ্ছে, যে বাক্যে অবজেক্ট থাকে না তার কখনো প্যাসিভ করা যায় না। যেমন এই যে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এই বাক্যটা কেউ যদি আপনাকে দিয়ে বলে এটার প্যাসিভ ভয়েস করো, তো এটা কখনো সম্ভব না, করা যায় না। যে বাক্যে অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এই যে গোটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, অনেকে নাম শুনছেন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কিন্তু কোনটা কাকে বলে? যার অবজেক্ট থাকে না সেই বাক্যের ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখানে অনেক ফাংশন আছে, এই জন্য জানতে হবে, এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। আমি বলবো সবকিছু ডিটেলসে। তো যেটা আমি বলছি যে দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এই টু স্কুলটা কোনো অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন, হি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। এই হিটা আমার মূলত এখানে সাবজেক্ট, গিভের পাস্ট ফর্ম গেভ, দিয়েছিল। এবার আপনি প্রশ্ন করেন হুম, হুম কাকে দিয়েছিল? মি, আমাকে। হোয়াট, কি দিয়েছিল? আর রোজ, একটা গোলাপ। অর্থাৎ এই বাক্যে দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচকও আছে, বস্তুবাচকও আছে। অর্থাৎ কোনো বাক্যে একটা অবজেক্ট থাকতে পারে, আবার কোনো বাক্যে অবজেক্ট দুটোও হতে পারে। সেটা আপনাকে বুঝতে হবে। তো যাই হোক, এখন এই বাক্যগুলোতে অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট। আর দে গো টু স্কুল, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু অবজেক্ট থাকার পরেও একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করা যায়, লং করা যায়, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। আমরা সারা জীবন যারা ইংলিশ শিখি, ইংলিশ শিখতে চাই, শেখার চেষ্টা করি, প্র্যাকটিস করি, এরকম ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করতে অভ্যস্ত, তাই না? আই ইট রাইস, আমরা এটাকে ভাঙলে এরকম বলি, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, ইউ ডোন্ট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে আমরা বলি, হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার। কিন্তু আমরা কি এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? সারা জীবন এরকম ছোট ছোট সেন্টেন্স তৈরি করে যাব? আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, মডিফাই করতে পারি না, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ এক্সপার্ট হতে চান, এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রাইটিং এর জন্য খুব ইফেক্টিভ। এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা কৌশল বা টেকনিক রাইটিং এর জন্য আর হতে পারে না। যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করার উপায়, বড় করার উপায়। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর একটা সেন্টেন্স বড় করার জন্য আপনি ভার্বকে এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন। আপনি হাউ দিয়ে কোশ্চেন করেন, তো আমি ভাত খাই, আই ইট রাইস, হাউ ডু আই ইট রাইস, হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান? আমি বললাম যে আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় তাড়াহুড়ো করি না। জাস্ট আই ক্যান সে আই ইট রাইস ভেরি স্লোলি। দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো, সেন্টেন্স একটু বড় হলো। আমি স্লোলি ভাত খাই। আপনি যে ধীরে সুস্থে ভাত খান, আপনি কোথায় ভাত খান? ওয়ার ডু ইউ ইট রাইস, ওয়ার ডু ইউ ইট রাইস, আমি আমার রুমে বসে ভাত খাই। সো আই ক্যান সে আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। হ্যাঁ, আমি আমার রুমে বসে ভাত খাই। আমার সেন্টেন্সটা আরেকটু বড় হলো, আপনি যে আপনার রুমে বসে ধীরে সুস্থে ভাত খান, কখন ভাত খান? When do you eat rice? আমি দিনে 3 বার ভাত খাই। So I can say 3 times, 3 times a day. আমি একটা দিনে 3 বার ভাত খাই। I eat rice very slowly at my room 3 times a day. আপনি যে দিনে 3 বার ধীরে সুস্থে খান, কেন ভাত খান? Why do you eat rice? খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? আমি আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। So I can say to get energy, energy ইন মাই বডি, আমার শরীরে শক্তি পাওয়ার জন্য আমি ভাত খাই। সো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, এই সেন্টেন্স গুলো কিভাবে লিখলাম? জাস্ট ইট ইজ এ ভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সরি ইট ইজ এ ভার্ব, এই ভার্বটাকে এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করে। দেখেন আমার এই বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্ত। সারা জীবন আমরা এরকম সেন্টেন্স বলে আসি বা প্র্যাকটিস করে আসি, আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। কিন্তু একটা সেন্টেন্সকে বড় করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। কিভাবে করতে পারি আমরা? আমরা সেটা করতে গেলে সাবজেক্টের পর ভার্ব বসাবো এবং সেই ভার্বটিকে হাউ, ওয়ার, ওয়েন অ্যান্ড হোয়াই দ্বারা কোশ্চেন করব। অর্থাৎ এই যে ভেরি স্লোলি,
সাথে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। এই টু গেটের পরিবর্তে, টু গেট এটা একটা ইনফিনিটিভ, হ্যাঁ, এটার পরিবর্তে ফর গেটিং বলা যায়। প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড বসালে এবং তারপর ভার্ব বসালে আইএনজি ইউজ করতে হয়। যাই হোক, সো উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হ্যাঁ, এখন আপনি বলেন হাউ ডু ইউ প্লে ফুটবল, আপনি কিভাবে ফুটবল খেলেন? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, তাড়াহুড়ো করি না। হ্যাঁ, আমরা পলাইটলি খেলি। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, ফাউল করি না। হ্যাঁ, আপনি যে পলাইটলি ফুটবল খেলেন, কোথায় ফুটবল খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি। সো অন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? আমরা বিকালবেলা ফুটবল খেলি। সো ইন দ্য আফটারনুন, তাহলে কি লিখলাম আমি? উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন, আপনি যে বিকালবেলা মাঠে পলাইটলি ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? ফুটবল খেলার কারণটা কি আপনার? রিজনটা কি? আমি আই ক্যান সে শরীরটাকে সুস্থ রাখার জন্য, আর শরীরটাকে ফিট রাখার জন্য, বা শারীরিক ব্যায়াম করার জন্য ফুটবল খেলি। যে কোনো একটা কারণ বসাই দেন। দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে সিচুয়েশন অনুযায়ী আপনার যা লাগবে এইভাবে ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেন করে করে পাওয়া যায়। ঠিক আছে? সো আই ক্যান সে টু ডু, ডু মানে কি? করা। টু ডু, এই টু ডু এর পরিবর্তে আপনি এরকম বলতে পারেন, টু এর পর ভি ওয়ান বসাতে হয়। অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড এর পর ভার্বের সাথে আইএনজি হয়। ফর ডুইং, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম? যে উই প্লে ফুটবল, আমাদের এতটুকুই কিন্তু ছিল, সেখান থেকে এই পর্যন্ত আনলাম কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে, ভার্বকে কোশ্চেন করে। সো উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তো এই ভেরি পলাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দেন ইন দ্য আফটারনুন, এটা অ্যাডভার্ব অফ টাইম। টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, হয় হ্যাপেন, কেন ঘটে, এটা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে। এইভাবে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। দ্যাট ইজ কল্ড ক্রিয়েটিভ রাইটিং। ইন দিস ওয়ে ইউ ক্যান ডেভেলপ ইউর ক্রিয়েটিভ রাইটিং। সো ইফ ইউ follow this instruction, if you practice some sentences in that way, just try to take some new subject as well as verb. After that, try to ask the question to the verb with what and whom firstly, then you will get object. After getting object, again ask the question to the verb with what, how, where, when and why, then you will get some phrase, adverbial phrase. And if you put this phrase by maintaining correct sequence or order, you will be able to make long sentence. অর্থাৎ কারেক্ট অর্ডার মেনটেন করতে হবে। যেমন আমি এখানে যেভাবে লিখছি, এটার সঠিক অর্ডার হচ্ছে এইটা, অর্থাৎ আগে ম্যানার বসাবেন, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। এই অর্ডারটা মেনটেন করলে গ্রামাটিক্যালি এটা কারেক্ট থাকে। ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহারটা শিখতে হয়, কারণ অনেকেই প্রেপোজিশন নিয়ে দুর্বল আছেন। আমি এই যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলোর ভিতরে আপনাদের একটা সেশনে প্রেপোজিশনের উপর ইন ডিটেইলস ক্লাস আমি নিব। আপনারা যদি রেগুলারিটি মেনটেন করে আমার সাথে থাকেন, এই ফ্রি ক্লাসগুলো করেন, অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। দেখেন, আমি যাদেরকে পড়াই, যাদেরকে শেখাই, আমি আমি আমার মন থেকে, আমার ভিতর থেকে আমি শেখানোর চেষ্টা করি। আমি অনেক পরিশ্রম করে শেখাই। এটা আমার কাছে যারা পড়ে, ক্লাস করে, অনেকে আপনারা আজকে নতুন আসছেন, নতুন দেখছেন, হয়তো চিনবেন না বা বুঝবেন না, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারবেন না, বাট রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন। এইসব ক্লাসের জন্য তার আমি আপনার কাছ থেকে 1 টাকাও নিচ্ছি না বা চাচ্ছি না। আমার পেইড কোর্স যারা করার তারা এমনিতেই করে, সিঙ্গাপুর থেকে, দুবাই থেকে, ওমান থেকে, কাতার থেকে, ইউএসএ, ইউকে, সাইপ্রাস, বিভিন্ন দেশ থেকে প্রবাসী অনেক স্টুডেন্ট আছে, রেগুলার ওয়েতে ক্লাস করে, পার্সোনাল ক্লাস করে, ওয়ান টু ওয়ান ক্লাস করে, ব্যাচ আছে, সবই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আমার আমার যারা করার তারা এমনিতেই করে, বাট এইখানে আমার এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছে, এটা উন্মুক্ত সবার জন্য। এটার জন্য আমি তো কারোর কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না। আপনি যে কোনো একটা পেইড কোর্স, অনেকেই আছেন এখানে অফলাইনে বা অনলাইনে পেইড কোর্স করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমার অফলাইনে কোনো প্রতিষ্ঠান
প্রতিষ্ঠানও নেই, আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি। সো আমি আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে এই ব্যাচগুলো পরিচালনা করে থাকি। তো যে এরকম না যে আমি আমার এখান থেকে ফ্রি ক্লাস নিয়ে আমি আমার অফলাইনের ব্যাচে ভর্তি করবো। আমার অনলাইনের ব্যাচ আছে, সেখানে আমি স্টুডেন্ট ভর্তি করাই, সেখানে স্টুডেন্ট থাকে, কারণ ফ্রি থেকেও সারা জীবন পড়ায়ও না, দেখায়ও না। কিন্তু আমার এই ক্লাসগুলো আমি একটা বা দুইটা ডেমো ক্লাস না, আমি বারবার বলছি, এটা একটা কোর্সের মতো করেই ধারাবাহিকভাবে আপনাদের এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, যাতে আপনারা ভালো একটা ডেভেলপমেন্ট পান। কিন্তু এখানে আপনাকেও ইফোর্ট দিতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। আমি আপনাকে ক্লাস নিচ্ছি, আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, ক্লাস শেষে হয়তো আপনার কাছ থেকে আমি প্রশ্ন নিব বা আপনি কথা বলবেন। আর পেইড কোর্সের বেনিফিটটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। ভাষা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশন লাগে। তাদের আনমিউট করে পড়াচ্ছি, তাদের যে কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিচ্ছি, তাদেরকে দিয়ে স্পিকিং প্র্যাকটিস করাচ্ছি, তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি। তো সেখানে তারা অনেক ফ্যাসিলিটিস পায়। কিন্তু এই ফ্রি ক্লাসে আমি যদি এখন আপনাকে দিয়ে স্পিকিং করাই, আহ, একসাথে সবাই কথা বলে উঠবে, কারণ আমি তো আপনাকে চিনি না। আপনি একজন আসছেন, একজন যাচ্ছেন, কারা কোন জায়গা থেকে ঢুকছেন আমি তো জানি না। কেউ ক্ষতি করার উদ্দেশ্যে আসে, কেউ আজে বাজে সাউন্ড প্লে করে ক্লাসের ভিতর। আমি যদি আনমিউট রেখে এটা করাই, তার মানে আমি আনমিউট রেখে এই ফ্রি ক্লাস নিতে পারি না, সেশন নেওয়া পসিবল না। এই জন্য আমাকে মিউট করে দিয়ে আমাকে ক্লাসগুলো নিতে হচ্ছে। আপনারা দেখছেন ক্লাস শেষে আমি আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমি নিব। কিন্তু পেইড কোর্সে তেমন হয় না, কারণ তারা সবাই আমার পরিচিত, তারা আমার পেইড বেস স্টুডেন্ট, তারা শিখতেই আসছে, আমি তাদেরকে চিনি, তারা আমাকে চেনে, যে কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিচ্ছি। তো এইটা হচ্ছে পার্থক্য, এছাড়া আর কিছু না। আর সেখানে হিউজ ক্লাস থাকে, তাদের পার্সোনালি কেয়ার করে দেখায়। কিন্তু এই যে ফ্রি সেশন গুলো নিচ্ছি, যতই ওয়ান ওয়ে কমিউনিকেশন হোক না কেন, আমি যেভাবে পড়াই, আমি অনেক ডিটেলসে পড়াই, একদম যতটুকু দেওয়া সম্ভব আমি সবই দিয়ে দিই। শুধুমাত্র আপনাকে নিতে হবে আপনার জায়গা থেকে, এটা হচ্ছে মেইন কথা। তো এইভাবে লং সেন্টেন্স গুলো তৈরি হয়। দেখেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই বাক্যটা আপনি বড় করেন, কিভাবে করবেন? প্রশ্ন করেন ভার্বকে কি দিয়ে? আপনি প্রশ্ন করেন ভার্বকে হাউ দিয়ে, যে সে গাড়ি চালায়, সে কিভাবে চালায়। হি ড্রাইভস আ কার ভেরি স্লোলি। আপনি যে কোনো জায়গায় পেইড কোর্স করবেন, সেই পেইড কোর্সের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন বলবেন কোন জায়গায় করছেন, কার কাছে, এগুলো কিছুই জানতে চাচ্ছি না। বাট আমার এই ফ্রি ক্লাসগুলো, এর জন্য তো টাকা নিচ্ছি না, এটা কম্পেয়ার করে যাবেন। যদি রেগুলারটি মেনটেন করে করেন, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। আমার পেইড কোর্স থাকে, আমিও পেইড কোর্সের বিজ্ঞাপন দিই, এখানে লুকোচুরি কোনো কিছু নেই। যারা ভর্তি হয় তারা এমনিতেই হয়, আপনার ইচ্ছা নেই আপনি হবেন না, আপনি ফ্রি ক্লাসগুলোই করে যান। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন যে কোনো একটা পেইড কোর্সের থেকে। তো হি ড্রাইভস আ কার ভেরি স্লোলি, দেখেন সে খুবই ধীরে সুস্থে গাড়ি চালায়। সে যে, সরি, স্লোলি তো আমি আগে একবার লিখছি, এখানে আমি এটা লিখি কেয়ারফুলি। সে সতর্কতার সাথে গাড়ি চালায়। দেখেন, এই যে কেয়ারফুলি, পলাইটলি, স্লোলি, এগুলো আমি কেন লিখলাম জানেন? বিশেষ করে এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে হাউ দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। এই অ্যাডভার্ব অফ ম্যানার রিলেটেড ওয়ার্ড গুলো মূলত এলয় যুক্ত শব্দ হয়। মনে রাখবেন, পৃথিবীতে যত এলয় যুক্ত শব্দ আছে, মোস্ট অফ দা শব্দ, আই মিন ওয়ার্ড, হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। মূলত এখানে একটা আছে, একটা ফাংশন আছে, সেটা হচ্ছে নাউনের সাথে এলয় হলে সেটা অ্যাজেক্টিভ হয়, আর অ্যাজেক্টিভের সাথে এলয় হলে সেটা অ্যাডভার্ব হয়। বাট বেশিরভাগ এলয় যুক্ত শব্দ মূলত অ্যাডভার্বই, অ্যাডভার্ব অফ ম্যানার। সো হি ড্রাইভস আ কার ভেরি কেয়ারফুলি। এবার আমি যদি বলি সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়? অন দ্য বিজি রোড। অন দ্য বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। সে কখন গাড়ি চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দ্য ইভিনিং। এরকম লিখলাম, আপনি যা মনে আসে লেখেন। সে যে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? সে টাকা আয় করার জন্য গাড়ি চালায়। জাস্ট আই ক্যান সে টু আর্ন মানি, টাকা উপার্জন করার জন্য সে গাড়ি চালায়, টু আর্ন মানি। দেখছেন সেন্টেন্স বড় হয়ে গেছে, কতটুকু ছিল? কার পর্যন্ত। সেইখান থেকে একটা সেন্টেন্সকে আমি বড় করলাম, লং করলাম, বাক্যের ভিতরে ইনফরমেশন নিয়ে আসলাম। কিভাবে? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। সো এই ব্যবহারটা আপনাকে শিখতে হবে, এই ব্যবহারটা আপনাকে করতে হবে। আপনি যদি এই ব্যবহারটা একবার করতে পারেন, খুবই ভালোভাবে যে কোনো সেন্টেন্স আপনি তৈরি করতে সক্ষম হবেন, ব্যবহার করতে পারবেন। সো এটা আপনারা করার চেষ্টা করবেন। আমি এই বিষয়টা নিয়ে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান, আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ নেক্সট ক্লাসটা পার্টস অফ স্পিচের যে ফাংশন আছে সেটার উপরে আমি নিব, এবং সেন্টেন্স ট্রান্সলেশনের উপর নিব। তো এই জন্য বলছি যে এই যে সেশনটা আমি এখন দেখাচ্ছি, বা এই যে সেশনটা আমি এখন নিচ্ছি, এইটা ইন ডিটেলসে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। দেখলে আপনারা এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন।
তো আজকে আমি যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা কি। এটা তো একটা একটা পার্ট বা একটা সাইড গেল, সেটা হচ্ছে রাইটিং এর, যে কিভাবে একটা সেন্টেন্স বড় করা যায়, লং করা যায়। আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো কিভাবে সেটা নিয়ে আসতে হবে সেটা আমি বললাম। কিভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায় সেটা আমি আপনাদেরকে বললাম। কিন্তু আমরা যে ইংরেজিতে কথা বলতে চাই, আমরা যে স্পোকেন ইংলিশ শিখতে চাই, এই স্পোকেন ইংলিশটা মূলত কি, কিভাবে স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করা যায়, আমি এখন সেটা আপনাদেরকে দেখাবো। আমরা কেন ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশে স্পিকিং করতে গেলে বা কথা বলতে গেলে মূলত কোথায় আমরা প্রবলেম ফেস করি, এইটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এইখানে এই যে শব্দগুলো আপনারা দেখছেন সাবজেক্টের পরে, এই শব্দগুলোকে আমি কি বলছি? ভার্ব বলছি। কি বলছি? এই যে শব্দগুলো আপনারা দেখছেন সাবজেক্টের পরে, এগুলোকে আমি বলছি যে ভার্ব। কোনগুলো? ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ইট, প্লে, ডু, ড্রাইভ, ড্র, গো, স্পিক, এগুলো সবই হচ্ছে ভার্ব। একটা কথা মনে রাখেন, এই যে বাক্যগুলো আপনারা এখানে যারা দেখছেন, এই বাক্যগুলো যারা টেন্স চেনেন বা জানেন, টেন্স সম্পর্কে যাদের কনসেপ্ট আছে, এগুলো কোন টেন্সে লেখা আছে বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এগুলোর বাংলা অর্থ কি? আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি বলে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, এটাকে কোন টেন্স বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন? স্পিকিং করতে গেলে মূলত কোথায় প্রবলেমটা আমরা ফেস করি জানেন? মূল প্রবলেমটা হচ্ছে, আমি বাংলায় যখন কথা বলছি, যে টাইমে কথা বলছি, সেই টাইমটা ইংলিশে আমরা মেনটেন করতে পারি না। এর জন্যই মূলত টেন্স শিখি। আপনারা প্রত্যেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য টেন্স শিখতে হয়। টেন্স একটা কম্পালসারি টপিক। প্রত্যেকেই যারা ইংরেজি ভাষা শিখতে চায় টেন্স দিয়ে শুরু করে, টেন্স শেখে। কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি জানি টেন্সটা মূলত কি, কিভাবে এটা ফাংশনাইজড হয়, কিভাবে এটার ব্যবহার হয়? টেন্স মানে কাল বা সময়, এটা আমরা জানি। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এটাও আমরা জানি। প্রত্যেকটা টেন্সের আবার চারটা পার্ট আছে, চারটা ক্লাসিফিকেশন আছে, এটাও আমরা জানি, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা আছে? তিনে চারে 12টা স্ট্রাকচার আছে। এই 12টা স্ট্রাকচার আমরা অনেকেই মুখস্থ করতে পারি না, জানি না, বুঝি না, মনে রাখতে পারি না, অনেক ভয় লাগে, হ্যাঁ, কঠিন মনে হয়। স্পোকেন ইংলিশটা কি? ইংলিশে অ্যাকচুয়ালি আমরা কথা বলতে পারি না কেন? দেখেন, সবার আগে যে বিষয়টা দাঁড়ায় যে আমি ইংরেজি পারি না, এর প্রধান কারণ কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ উই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট ভোক্যাবুলারি। আমাদের ভোক্যাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট বা সঠিক ধারণা না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এইটাই হয়। কিন্তু আমি শব্দ অর্থ জানি না। অনেকেই আছে এই বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিতে থাকেন, ওয়ার্ক ভিসায় গেছেন, প্রবাসী স্টুডেন্ট, আমাকে প্রশ্ন করে, স্যার আমি তো বাংলায় কথা বলতে পারি, আমি তো লেখাপড়া জানি না তেমন, 9 পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, তো আমি কি বাংলার মতো করে ইংরেজিতে কথা বলতে পারবো না? ইংরেজি তো একটা ভাষা, আমার তো শব্দ অর্থ জানা নেই, আমি রিডিং পড়তে পারি না, তো আমি কিছু শব্দ তো আমাকে শিখতেই হবে ভাষা শেখার জন্য। তো কোন ধরনের শব্দ আমি শিখতে পারি? কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আমি কমিউনিকেশন বা কনভারসেশনটা করতে পারি মানুষের সাথে? দেখেন, যারা ইংলিশ ভোক্যাবুলারিতে দুর্বল, আমি তাদেরকে বলছি, তাদেরকে আমি সাজেস্ট করছি, ফার্স্ট অফ অল যত বেশি পারেন ভার্ব রিলেটেড ভোক্যাবুলারি পড়বেন বা শিখবেন। মনে রাখবেন, একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে এইটা, যেটা আমি দেখালাম। এই স্ট্রাকচারের ভিতর সাবজেক্ট গুলোর দিকে একটু খেয়াল করেন। আই, উই, ইউ, অর্থাৎ সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এই সাবজেক্টের পর যদি আপনি ভার্বটা বসাতে পারেন, এক্সটেনশন বা অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা কমপ্লিমেন্ট, আমি যেটাই বলি না কেন, এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে, আমি খাই, কি খাই, আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান, অটোমেটিক্যালি চলে আসে। তার মানে সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে, ভার্ব বসালে এক্সটেনশনটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী চলে আসে। তাহলে আমাকে জানতে হবে কি? ভার্ব। এই যে ইট মানে খাওয়া,
প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, এরকম হয়তো আপনি 50টা ভার্ব জানেন বা 100টা জানেন, বাট শত শত ভার্বের অর্থ আপনি জানেন না। এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইভেন শুধু ভার্ব জানলে হয় না, ভার্বের ফর্ম জানতে হয়। ফর্ম মানে কি জানেন? কনজুগেশন অফ ভার্ব বলে। আমরা টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার কি? টেন্সের স্ট্রাকচারে লেখা থাকে না ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো আমাকে চিনতে হবে, ভালোভাবে বুঝতে হবে। কেন এগুলো চিনতে হয় বা জানতে হয়? টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আগে এই কারণটা আপনি খুঁজে বের করেন। কারণটা বের করতে হবে কি? আমি বাংলায় যে টাইমে একটা কথা ভাবছি, সেই টাইম অনুযায়ী ইংলিশ ইনস্ট্যান্টলি ওই কথাটাকে বলতে পারি না। অর্থাৎ কেন বলতে পারি না? আমার যে ভার্বের ফর্মটা ব্যবহার করতে হয়, ওই ফর্মটা আমরা নিয়ে আসতে পারি না। আমি একটু দেখাই, আমি এটা আগেও দেখিয়েছি। মনে করেন এ এবং বি, দুইজন ব্যক্তি, দুটো বন্ধু, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করব। মনে করেন এরা দুইজন একটা হোস্টেলে থাকে বা একটা মেসে থাকে। তো এ বাইরে থেকে বাসায় আসছে সন্ধ্যাবেলায় এবং বি কে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে খাবার খেয়েছো, তুমি কি রাতে ভাত খেয়েছো। এ বি কে বলছে, কি বলছে? তুমি কি রাতে ভাত খেয়েছো। ইংরেজি কি দেখেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এবার বি উত্তর দিচ্ছে যে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এরপর বি আবার উল্টে প্রশ্ন করছে, যেহেতু এ বাসায় আসছে, তো বি বলছে যে তুমি কি এখন খাইতেছো বা তুমি এখন খেতে যাচ্ছ বা তুমি এখন খাচ্ছ, তুমি কি এখন খাচ্ছ, আমি তো খাইনি, তুমি কি এখন খাইতেছো। বি বলছে যে আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন ভাত খাচ্ছো? কে বলছে? বি বলছে। কাকে? এ কে। এ আবার উত্তর দিচ্ছে যে আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস ইন দ্য মর্নিং, আই এট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম, এখন খাবো না, আই উইল নট ইট রাইস নাও। আমি এখন ভাত খাবো না, আই উইল নট ইট রাইস নাও। এই যে দুইজনের ভিতর, আর লিখবো না, এই যে দুইজনের ভিতর একটা স্যাম্পল কনভারসেশন আমি তৈরি করলাম। আপনারা যদি একটু নোটিস করেন, আপনারা দেখতে পারবেন এই কনভারসেশনের ভিতরে আমি একটা ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা হচ্ছে ইট। প্রত্যেকটা সেন্টেন্সে আমি এই ভার্বটাই ব্যবহার করছি, অন্য কোনো ভার্ব না। প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে আমি এই ইট শব্দটি ব্যবহার করছি। অর্থাৎ ভার্ব হচ্ছে খাওয়া। কিন্তু ইট শব্দটিকে কোথাও ইট লিখিনি, কোথাও লিখছি EATEN ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, কোথাও লিখছি ATE8, কোথাও লিখছি উইল নট ইট বা উইল ইট। ইট মানে খাওয়া। এই প্রত্যেকটা বাক্যে আমি কি বলছি? তুমি কি ভাত খেয়েছো? না, আমি খাইনি। তুমি কি খাইতেছো? আমি তো খেয়েছিলাম, আমি খাবো না। এই যে খেয়েছি, খাচ্ছি, খেয়েছিলাম, খাবো না, এই যে খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে আমি নিয়ে গেলাম। এই টাইমে নেওয়ার জন্য আমার ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়েছে। কোথাও ইটেন, কোথাও ইটিং, কোথাও এইট, কোথাও উইল নট ইট। এই যেটা আমি লিখলাম, আমরা ইংলিশে কথা বলতে না পারার প্রধান কারণ হচ্ছে এই যে ভার্বের ফর্ম, এইটা আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না স্পিকিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং এর টাইমে। অর্থাৎ আপনি টেন্সের স্ট্রাকচার জানেন, স্ট্রাকচার জেনে কি ঘোড়ার ডিম হবে যদি ভার্বের ফর্ম আপনি না জানেন? টেন্স কিছুই না, টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ। আগে জানতে হয় ভার্ব। আমার পেইড কোর্সে যারা আসে প্রত্যেককে আগে ভার্বের ফর্ম শেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। কিন্তু কেউ এটার প্রতি গুরুত্ব দেয় না। কনজুগেশন অফ ভার্ব মনে রাখেন। আবারও বলছি, স্পোকেন ইংলিশ কি? ইংলিশে কথা বলতে চাই, কথা বলতে পারি না কেন? আমাদের মাতৃভাষা, মাদার টাং বাংলা। আমি যখন ইংলিশে কিছু বলতে যাচ্ছি বা লিখতে যাচ্ছি, বাংলায় আগে চলে আসে বেরেনে। সেটাকে আপনি যখন ইংলিশে কনভার্ট করছেন, বিভিন্ন টেন্সে মিলানোর চেষ্টা করছেন, আপনার সমস্যাটা কোথায় হয় জানেন? ইংলিশে কথা কেন বলতে পারি না? আমি যখন ইংলিশে কথা বলতে যাচ্ছি, যে টাইম মেনটেন করে কথা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী যে ভার্বের রূপ, যে ভার্বের ফর্ম আমাকে ইউজ করতে হবে, ওইটা আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। এই জন্যই কথা বলতে পারি না। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন। যদি ভার্বের ফর্মটাকে সঠিকভাবে বসাতে পারেন, আপনার তো কোথাও কোনো ভুল নেই। আমি স্পোকেন ইংলিশ শিখবো, স্পোকেনের কোর্স করবো। স্পোকেন ইংলিশ কি? এইটাই। আপনি যত ক্লাস করেন, হাজারটা ক্লাস করেন, সব জায়গায় ভার্বের অমুক ফর্ম, তমুক ফর্ম, এটা ওটা, শুধু ভার্ব, শুধু ভার্ব, আর কিছুই না।
আবারও বলছি, যারা ভোকাবুলারিতে দুর্বল, এই দেখেন আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে, এখানে এই ভার্বের টোটাল 200টা ভার্ব আছে। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের 2টা বা 3টা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যার 2টা বা 3টা ফর্ম ডিফারেন্ট তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। আমি এখানে 200টা বাছাইকৃত ভার্ব দিয়েছি, যে ভার্বগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আমাদের ডে টু ডে লাইফের প্র্যাকটিক্যাল বিভিন্ন কনভারসেশনে বাংলায় আমরা এই ভার্বগুলো ব্যবহার করি, বাট ইংলিশে এদের ওয়ার্ড মিনিং না জানার কারণে এবং ফর্ম না জানার কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না, ইংলিশ স্পিকিং করতে পারি না। তো কারো যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্বও ডেভেলপ করা থাকে, প্রতিদিন 20টা করে ভার্ব আপনি দেখেন ফর্ম সহ, আর 200টা ভার্ব পড়তে আপনার 10 দিন লাগবে। যদি এটা কমপ্লিট করতে পারেন আপনাকে কেউ আটকাতে পারবে না। 4টা ফাংশন শিখতে হয়, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভের ব্যবহার, আর কিছুই লাগে না, ইংলিশে যে কোনো কিছু বলা যায়। তাহলে যারা ভোকাবুলারিতে দুর্বল, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়বেন, ভার্বের ফর্ম পড়বেন। আমরা পারি না। আমি আপনাদের একটা কথা বলি, দেখেন এটা আমার মানে প্র্যাকটিক্যালি বলি, আমার একটা রিলেটিভস একটা পাবলিক ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে এবং সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, তার সিজিপিএ 3.84, কিন্তু তাকে আমি জাস্ট একটা সেন্টেন্স জিজ্ঞাসা করেছিলাম যে সে ভাত খেয়েছিল, এটার ইংলিশ কি বলতো, সে বলতে পারিনি। সে ভাত খেয়েছিল, আমাকে কি বলে জানেন? হি ওয়াজ ইট রাইস, হি ইটেন রাইস, হি ডিড ইট রাইস। সে ভাত খেয়েছিল এই কথাটার ইংলিশ যে হি এট রাইস, এইট, অর্থাৎ ইট ভার্বের V2 বা পাস্ট ফর্ম যে এইট, এটা সে জানেন না, জানার কারণে সে কি বলছে? হি ওয়াজ ইট, ডিড ইট, হি ইটেন, এরকম বলছে। সে বুঝতেছে যে এটা পাস্টের, এই জন্য সেইভাবে বলছে। এইখানে আপনারা ক্লাস করছেন হয়তো এখনো পর্যন্ত প্রায় 400-র মতো, 2টা আলাদা আইডি মিলিয়ে। তো 400 জনের ভিতর আমি বলতে পারি আপনাদের, আমার অনুমান থেকে বলতে পারি প্রায় 70% স্টুডেন্ট এটা বলতেই পারবে না যে সে ভাত খেয়েছিল এটার ইংলিশ হি এট রাইস, এটা পারবে না। এর কারণ কি জানেন? এই যে এইট, এই ফর্মটাই অনেকে জানে না। এটাকে বলা হয় V2 ভার্বের পাস্ট ফর্ম। আমরা পাস্ট টেন্স মানে অনেকেই মনে করি ডিড আর ওয়াজ, বাট না, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম হয়। তো এই যে ফর্ম, এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। টেন্স আসলে কিছুই না। আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংরেজি কি? আপনি হয়তো টেন্সের কাছে যাবেন যে ভেঙেছিল, বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। এবার পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? হি, গ্লাস ইংরেজি গ্লাস, ভাঙা ইংরেজি কি? এইটা যদি আপনি না জানেন কথা বলতে পারবেন? তাহলে আপনাকে আগে ওই ওয়ার্ড মিনিংটা জানতে হবে। এখন আপনি জানলেন যে ব্রেক মানে ভাঙা, এখন সেই গ্লাস ভেঙেছিল, ওই ভাঙার পাস্ট ফর্ম কি এটা আপনাকে জানতে হবে। কি ব্রোকেন? না, ব্রোকেন না। তাহলে কি হবে? এইটা যদি আপনি না জানেন আপনি কিভাবে করবেন? হি ব্রেক এর পাস্ট ফর্ম ব্রোক, হি ব্রোক দ্য গ্লাস, সেই গ্লাসটা ভেঙেছিল। এইটা যদি আপনি না জানেন, অর্থাৎ ভার্বের ফর্ম যদি না জানেন, টেন্স শিখে তো কোনো লাভ হবে না। দেখেন আমাদের গ্রামার বইগুলোতে ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, বাট অ্যাকচুয়ালি ভার্বের টোটাল ফর্ম হয় 5টি। V1 এটাকে প্রেজেন্ট ফর্ম বলে, V2 এটা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 এটাকে থার্ড পারসন ফর্ম বলে। এই V4 বা V5 ফর্মটা বইতে দেওয়া থাকে না, এর কারণ হচ্ছে এগুলো মনে করা হয় টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায়, বাট এদেরও প্রয়োজন আছে, সেটা আমি একটা ক্লাস আপনাদের বলবো। এইগুলো প্রত্যেকেই দেখেন, যে কোনো ইংলিশ শেখার বই আপনি কিনলে এগুলো পাবেন, কিন্তু আমরা সবাই ইগনোর করে যাই, আমরা কেউ বুঝি না, বাস্তবতা বোঝার চেষ্টা করি না। ইট এর পাস্ট ফর্ম এইট, এর পাস্ট পার্টিসিপল ইটেন। এখন ওই যে কথাটা আমি বললাম যে সে বলতে পারিনি যে সে ভাত খেয়েছিল, এটার ইংরেজি হি এইট রাইস, এটা কেন বলতে পারিনি জানেন? এটার প্রধান কারণ হচ্ছে, দেখেন ভার্বের যে বেস ফর্মগুলো থাকে, এইটা আমরা ভোকাবুলারি শেখার সাথে সাথে হয়ে যায়। আবার এই যে V3 যেটা দেখছেন, এই যে ইটেন, এই V3 ফর্মটা অনেকের পরিচিত থাকে, কারণ কি এই ফর্মটা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ইভেন V3টা অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ইভেন এই V3টা প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে ব্যবহৃত হয়। V4 এটা কন্টিনিউয়াস টেন্সে বসে, এটা সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে। কিন্তু এই যে V2 যেটা, এইটা অনলি পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে, অন্য কোথাও না। এই জন্য এই যে ভিতরের যে ফর্মটা, এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের কাছে অজানা থাকে, আনফ্যামিলিয়ার থাকে। এই জন্য যখন পাস্ট টেন্স রিলেটেড কোনো কনভারসেশন হয়, কোনো বিষয়ের উপর স্পিকিং করতে বলা হয়,
স্টুডেন্টরা সেটা করতে পারে না, পাস্ট টেন্স মেনটেন করতে পারে না। এইটা সব থেকে বেশি করে শিখতে হয়। এ দেখেন, রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল রিটেন। আমি আপনাদের ভুলটা ধরাই দিচ্ছি যে আমরা প্রবলেমটা কোথায় ফেস করি, কেন কথা বলতে পারি না। আপনারা মিলাই দেখবেন যে আমার এই কথাগুলো সঠিক কিনা, যে ইংলিশে কথা বলতে কেন পারি না। যে কথাটা আমি বাংলায় বলতেছি, যে কথাটা আমি ভাবতেছি, যেটা আমি ইংলিশে বলতে যাচ্ছি বা চাচ্ছি, সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটা ইনস্ট্যান্টলি আমরা ব্যবহার করতে পারি না। এটাই হচ্ছে প্রধান কারণ। সি, স, সিন, সিং, সিস। ড্র মানে আঁকা, পাস্ট ফর্ম ডিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল কি ড্রয়িং, থার্ড পার্সন কি ড্রস। হ্যাঁ, ড্রাইভ মানে চালানো, পাস্ট ফর্ম কি ড্রোভ, পাস্ট পার্টিসিপল কি ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল কি ড্রাইভিং, থার্ড পার্সন কি ড্রাইভস। অর্থাৎ একটা জিনিস বোঝেন, যেটা বলছি, এই যে V2 8 রোট, স, ডিউ, ড্রোভ, এই ফর্মটা বেশিরভাগ স্টুডেন্ট জানে না। এটা আপনাদের আমি বলে রাখলাম, এইগুলোর উপর ফোকাস দিবেন। কারণ এরকম হয়তো আপনি 20টা 50টা ভার্ব জানেন, ভার্বের ফর্ম জানেন, শত শত ভার্ব আছে জানেন না। এই জন্য আমি 200টা ভার্ব আলাদা করে দিয়েছি। এটার PDF ফাইল আমি দিয়ে দিব, ফ্রিতেই দিব। আপনারা যারা গ্রুপগুলোতে আছেন, আপনারা ওই 200টা ভার্ব ভার্ব যদি পারেন ডেভেলপ করার চেষ্টা করবেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা কত সহজ হয়ে যায় আপনার কাছে। কারণ ভার্ব না জানলে কিছুই হয় না। টেন্স কি, এই দেখেন টেন্স কি আমি আপনাকে বলি। এখানে দেখেন সবগুলো টেন্স দেওয়া আছে। এখানে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই হচ্ছে টেন্স। টেন্স কি, ভার্বের ফর্মের চেঞ্জ, আর কিছুই না। টেন্স কয়টা আছে ইংলিশে? 12টা। কিভাবে এটার ব্যবহার হয়, এই দেখেন। মনে করেন আমি যদি একটা বাক্য লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন আমি একটা বাক্য লিখলাম, হি ড্রাইভস আ কার। এই বাক্যটার বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, তাহলে পাস্ট টেন্স হয়। অর্থাৎ আমি যদি বলি হি ড্রোভ এ কার, তাহলে এটা হয়ে যায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমি যদি বলি সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে গাড়ি আহ, সে গাড়ি চালিয়েছে। আমি যদি এরকম একটা কথা বলি যে সে গাড়ি চালিয়েছে, তখন আমার এরকম হবে হি হ্যাজ ড্রিভেন এ কার। অর্থাৎ আমার 7টা টেন্স লেখা হয়ে গেছে অলরেডি। অর্থাৎ সাবজেক্ট হি, সাবজেক্ট কি, সাবজেক্ট হি, অবজেক্ট কি, অবজেক্ট এ কার। পরিবর্তনটা কোথায়? কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমাদের মূলত পরিবর্তনটা কোথায় হলো? ভিতরে, ভার্বের ফর্মে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি যে টাইমে একটা কথাকে ভাবতেছি, সেই টাইম অনুযায়ী ভার্বটাকে নিতে পারি না, ভার্বটাকে নিয়ে আসতে পারি না। এইটা যদি কেউ পারে, তাহলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স আছে কয়টা? 12টা। অর্থাৎ আমার যদি 12টা টেন্স জানা থাকে, আমি একটা পার্টিকুলার ভার্বকে, অর্থাৎ এই যে ভার্বটা কি ড্রাইভ, ড্রাইভ মানে কি চালানো, এই চালানো শব্দটাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবো বা বলতে পারবো, যদি আমি টেন্স জানি। এটা আমার 7টা অলরেডি লেখা হয়ে গেছে। এখানে হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হতো, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হতো, এইভাবে হয়ে যায়। তো আমার যদি 12টা টেন্স জানা থাকে, তাহলে কি হবে? ড্রাইভ কথাটাকে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে পরিবর্তন করতে পারবো। টেন্স মানে কি? টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ, মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। একটা কথার, কাজের বা সময়ের পরিবর্তনের জন্য মূলত ভার্বটাকে পরিবর্তন করতে হয়। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব একসাথে পরিবর্তন হয়। এখন একটা কথা আমি আপনাদের বলি, অনলি টেন্স শিখে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়। বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। টেন্সের স্ট্রাকচার আছে 12টা। 12টা মানে কি? 12টা টাইম। 12টা টাইম মানে কি? ড্রাইভ মানে চালানো। চালানো কথাটাকে 12 ভাবে বলা যায়, যে সে চালায়, সে চালিয়েছিল, সে চালাবে, সে চালাইতেছে, চালাচ্ছিল, চালিয়েছে,
এই জিনিসগুলো আমরা ভাবি, কিন্তু এইটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে কনভার্ট করতে পারি না, এই জন্য ইংলিশে কথা বলতে পারি না। এইটাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বোঝেন? এখন যেটা বলছি, এই যে 12টা টাইম আমার দেয়, এই 12টা টাইম মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। আমি যদি আপনাকে বলি সে গাড়ি চালাইতো, কোন টেন্স দিয়ে বলবেন? আমি যদি বলি তার একটা গাড়ি চালানোর কথা, তাকে এই গাড়িটা চালাতেই হবে, এটা কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো অ্যাকচুয়ালি টেন্স দিয়ে বলা যায় না। এগুলো বলার জন্য, প্রকাশ করার জন্য মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হয়। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব মেইনলি এক্সপ্রেসেস অ্যাবিলিটি, প্রবাবিলিটি, পসিবিলিটি ইন দ্য সেন্টেন্সেস। অর্থাৎ এরা কি করে, এরা একটা সেন্টেন্সকে আরো মডিফাই করতে সাহায্য করে, ব্রডেন্স করে মনের ভাবটাকে। অর্থাৎ আমি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মূলত 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ 12টা টেন্স আর 18টা মডাল ভার্ব, টোটাল স্ট্রাকচার হয় হচ্ছে 30টা। মানে একটা পার্টিকুলার ভার্ব, মনে করেন এই যে ড্রাইভ, এই ড্রাইভকে 30 ভাবে, 30টা দিকে, 30টা ওয়েতে, 30টা টাইমে নেওয়া যায় বা বলা যায়, যদি আপনার টেন্স, মডাল আর সেমি মডাল সম্পর্কে কনসেপ্ট থাকে। আর যদি আপনি যে কোনো ভার্বকে এই 30 ভাবে পরিবর্তন করতে পারেন একটা পার্টিকুলার ভার্বকে, তাহলে হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সেই কথাটাকে আপনি ইংলিশে প্রকাশ করতে পারবেন, ইনস্ট্যান্টলি আপনি নিতে পারবেন। মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল ভার্বের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে, ফর্মের পরিবর্তন হয় না, মানে ভার্বের সাথে আইএনজি, ডি, ইডি এরকম হয় না। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, হ্যাঁ তার তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, হ্যাঁ সে অবশ্যই গাড়ি চালাবে। হি উড ড্রাইভ আ কার, হ্যাঁ সে গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হ্যাঁ ইউজ টু ড্রাইভ আ কার, এই ইউজ টু এর পরিবর্তে আমি যদি বলি হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস করে। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি সাপোজ টু, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। এইভাবে আপনি যদি টেন্স, মডাল এবং সেমি মডাল জানেন, এই ড্রাইভ মানে চালানো কথাটাকে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য অ্যাকচুয়ালি পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে, ভার্বের ফর্মে। এইটা যার জানা থাকে, এটা হচ্ছে অথেন্টিক বিষয়। এইটা যারা জানা থাকে, আপনি বাংলায় যাই ভাবেন না কেন, যাই বলেন না কেন, সেটাই আপনি ইংলিশে বলতে, ইংলিশে লিখতে আপনি সক্ষম হবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মূলত এইটা, আমরা এটা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আবারও বলছি, টেন্স, মডাল, সেমি মডাল। আরেকটা বিষয় জানতে হয়, সেটা কি জানেন? প্যাসিভ ভয়েসের ব্যবহার। কেন প্যাসিভ ভয়েস জানতে হয় এটা আমি আমার 5th ক্লাসে বলবো। মূলত এই যে টেন্স, মডাল, সেমি মডাল, এদের আবার রিভার্স একটা স্ট্রাকচার আছে প্যাসিভ। কেমন বিষয়টা আমি বুঝাই বলি। যেমন দেখেন, মনে করেন আমি আপনাদের রাত 10টায় ক্লাস নিব, বা আমি আমার পেইড কোর্সে যারা থাকে তাদেরকে আমি একটা নোটিশ দিলাম যে আজ রাত 10টায় আমি আপনাদের ক্লাস নেব, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m। 10 p.m আমি রাত 10টায় আপনাদের ক্লাস নেব, এই যে নোটিশটা আমি দিলাম, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরাই বলি, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে জয়েন করছেন, আমাকে আজকে নতুন দেখতেছেন, আগে তো দেখেননি, এরকম আছেন অনেকেই। সো আমার গ্রুপে আরো অন্যান্য অ্যাডমিন আছে, অন্য কেউ যদি একটা নোটিশ দিয়ে বলে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা ইংরেজিতে কি হবে কেউ বলতে পারেন? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। আমি ক্লাস নিব, আই উইল টেক ইউর ক্লাস, কিন্তু আপনাদের ক্লাসটি নেওয়া হবে, কে নিবে এটা মেনশন করা হচ্ছে না, অন্য কোনো টিচার নিতে পারে, আমি আরেকজনকে দিয়ে নেওয়া হতে পারি। তো তখন আপনি কিভাবে বুঝবেন? বা আপনি এই গ্রুপটাতে জয়েন করলেন, অনেকে বলছেন যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, ক্লাস কখন শুরু হবে, এই গ্রুপে কি ক্লাস হচ্ছে, এই সবগুলো কথা প্যাসিভ। আপনি একটা কথা ইংলিশে ট্রান্সলেট করেন, পারবেন না। আমি বলতে পারি আপনি পারবেন না। কোনটা? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, এখন কি এই গ্রুপে ইংলিশ ক্লাস হচ্ছে, আজকের ইংরেজি ক্লাসটি কখন শুরু হবে, ট্রান্সলেট করে দেখেন তো পারেন কিনা। এটা কেন বলছি পারবেন না জানেন? এটা আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গেছিলাম মুন্সিগঞ্জ। তো সেখানে প্রায় 1200 স্টুডেন্ট ছিল, এবং 50+ টিচার ছিল আমার সেশনে জয়েন করছিল অফলাইনে, বড় মাঠের ভিতরে ক্লাস নিয়েছিলাম। তো এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলাম, এই এই ট্রান্সলেশনটা যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, ইংরেজি কি?
স্টুডেন্টরা পারেনি, ওই স্কুলের যিনি ইংলিশ টিচার সে উত্তরটা দেওয়ার চেষ্টা করছিল, তাও ভুল গেছিল একটু। তো এটা আমরা পারি না কেন? এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমরা করি না। আমরা অলওয়েজ বাই দিয়ে প্যাসিভের ব্যবহার করি, কিন্তু বাই সারা প্যাসিভের ব্যবহার শিখতে হয়। এগুলো আমি 5th ক্লাসে বলবো আপনাদের। যেমন আমি যেটা বললাম যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এটা ইংলিশটা এরকম যে ইয়োর ক্লাস উইল বি টেকেন at 10 p.m. Your class will be taken at 10 p.m. এই যে will be plus V3 এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, আর এই যে উইল প্লাস টেক এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আরেকটা কথা হয়েছে বললাম যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, দেখেন এই বাক্যটির ইংরেজি এরকম যে when will our class be taken today। দেখছেন অনেকে এই স্ট্রাকচারটা মেনটেন করতে পারে না, অনেকে বলে when will our class be taken, when our class will be taken এইভাবে বলে, কিন্তু আগে WH ওয়ার্ড, তারপর will, তারপর our class, তারপর be, তারপর taken, তারপর today। সো এই যে ফাংশনটা এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে, কিন্তু বাংলায় এই ধরনের কথা আমরা হর হামেশা বলি, কিন্তু ইংলিশে পারি না প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। এটা এরকম না যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আমরা অলওয়েজ প্যাসিভ এইভাবে করি, ট্রান্সফর্ম করি, হি রাইটস আ লেটার আর লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু এই প্যাসিভ শিখলে হবে না, আমাদের প্যাসিভ শিখতে হবে প্র্যাকটিক্যাল প্যাসিভ, কনভারসেশনের জন্য যে প্যাসিভ লাগে, কমিউনিকেশনের জন্য যে প্যাসিভ লাগে, রিটেন ইংলিশের ডিরেক্ট ইউজের জন্য যে প্যাসিভ লাগে। তাহলে আমি আপনাদের ফার্স্টে 7টি পয়েন্ট নিয়ে কথা বলছি, যে এই 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট থাকলে বা ধারণা থাকলে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। এর ভিতর থেকেও যদি আমি আলাদা করে দেই 4টি পয়েন্ট, একটি হচ্ছে আপনাকে ফর্মস অফ ভার্ব জানতে হবে, যারা ভোকাবুলারিতে দুর্বল মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে টেন্স এর ফাংশন বুঝতে হবে, টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ, যেটা আমি বললাম। 3 নম্বর বিষয় হচ্ছে আপনাকে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। কেন রাখতে হবে? টেন্স দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না, মনের সম্পূর্ণ কথাটা হোল সেন্সটাকে ইন ডিটেলসে ডিসক্রাইব বা প্রকাশ করার জন্য টেন্স এর পাশাপাশি মডাল বা সেমি মডাল জানতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। বিশ্বাস করেন বা না করেন, এই প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় একটা ব্যারিয়ার বা বাধা ক্রিয়েট করে, এবং এইটা আমাদের প্র্যাকটিক্যালি না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা নিজেরাও বুঝি না বা জানি না যে এই প্যাসিভ ভয়েস আমি জানি না। কি বললাম কথাটা? আমরা নিজেরাও বুঝি না বা জানি না এই প্যাসিভ ভয়েস আমি জানি না। কেন? আপনি যে টিচারের কাছে কোর্স করেন বা কোচিং করেন প্রত্যেকেই প্যাসিভ করাবে, প্রত্যেকেই জানে এটা একটা ইম্পর্টেন্ট টপিক, কোনটা? ভয়েস চেঞ্জ। কিভাবে করে? ওই যে বললাম আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু প্যাসিভ আমাকে শিখতে হবে প্র্যাকটিক্যালি, প্যাসিভ আমাকে শিখতে হবে বাই ছাড়া ব্যবহার, প্যাসিভ আমাকে শিখতে হবে ডিরেক্টলি। এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে 7টি পয়েন্ট বলছি, পরে এই 4টি পয়েন্টকে আমি স্পেসিফিকলি আপনাদেরকে বলে দিলাম। যদি কারো অ্যাটলিস্ট এই 4টি পয়েন্ট সম্পর্কেও ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি আমার কাছে আসবেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আমি আপনাকে বলতে পারি। এইটাকে মেনটেন করেই প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং প্র্যাকটিস করতে হয়, সেটাও আমি আপনাদের এই ফ্রি ক্লাসগুলোর ভিতর করাবো। তাহলে এইটা গেল একটা সাইড। স্পোকেন ইংলিশটা কি, রিটেন ইংলিশটা কি, কিভাবে একটা সেন্টেন্সকে বড় করবেন এটাও আমি বললাম, কিভাবে ইংলিশে কথা বলবেন, কথা কেন বলতে পারি না, আমি টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি না। তাহলে এই পর্যন্ত যে কথাগুলো বললাম বা যে ধারণাটা দিলাম, আপনারা কি একটুও কোনো কনসেপ্ট পেয়েছেন, নতুন কোনো আইডিয়া পেয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে? বুঝতে পারছেন আমি কি কি বললাম? কোনো কিছু কি নিতে পারলেন বা জানতে পারলেন? যারা এখানে আছেন, যারা জয়েন করেছেন, এখনো পর্যন্ত ক্লাস করছেন, স্যার অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে ক্লাসটা। নেক্সট আচ্ছা আমি আরো একটু থাকবো, আমার সাথে আরেকটু থাকতে হবে। আমি এখন আরেকটা বিষয় একটু আপনাদেরকে দেখাবো, যারা ইংলিশে মোটামুটি গ্রামার পারেন বা বোঝেন, যারা লিখতে পারেন বা রিডিং পড়তে পারেন, কিন্তু স্পিকিং করতে গেলে যারা প্রবলেম ফেস করেন, একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারেন না, কথা যারা বলতে পারেন না, কেন বলতে পারেন না আমি এটা দেখাবো। ইংলিশে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার উপায়টা কি, ওয়েটা কি, কিভাবে স্পিকিং করবেন এটা একটু দেখাবো। হয়তো 10 মিনিটের মতো টাইম লাগবে, আপনারা কি আর 10 মিনিটের মতো থাকতে পারবেন? তাহলে আমি এটা একটু দেখাবো কিভাবে আপনি স্পিকিং করবেন, কিভাবে আপনি কথা
ওকে, ধন্যবাদ। দেখেন, আপনারা অনেক ক্লাস আমি আপনাদের বলছি তো, আপনি অফলাইনের একটা কোর্স করেন, অনলাইনের যে কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, তার সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। এটা আমি আজকে তো একটাই দেখছেন আপনারা, এরপরে আরো অনেক ক্লাস আছে, দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আপনি পার্থক্যটা কি। কারণ আমি যেটা পড়াই অরিজিন থেকে বোঝানোর চেষ্টা করি। আমি এই পর্যন্ত যতটুকু ক্লাস নিলাম, ভেবে দেখেন কোন জায়গা থেকে আমি আসছি। একদম সেই পার্টস অফ স্পিচ কি, সেই জেরান ইনফিনিটিভ পার্টিসিপল কি, সেইখান থেকে দেখাতে দেখাতে কিভাবে বাক্য বড় হয়, কিভাবে বাক্য ঘোরাতে হয়। ঘোরাতে মানে কি, ওই যে বললাম সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। ঘোরানো মানে কি, কোথাও বসাবেন ড্রাইভ, কোথাও ড্রপ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং, কোথাও ওয়াজ ড্রাইভিং। এইটা আমরা যেভাবে কথাটাকে ভাবি কনভারসেশনে বা রাইটিং এ, সেইভাবে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না, তাই ইংরেজিতে কথা বলতে পারি না বা লিখতে পারি না। এই ছাড়া আর কিছুই না। স্পোকেন ইংলিশ মানে এটা, এই ফাংশনটা যে ক্লিয়ার করতে পারে তার আর কোনো সমস্যা থাকে না। অনেকে বলবে স্পোকেন ইংলিশের 100টা স্ট্রাকচার, 66টা স্ট্রাকচার, এই শিখুন ওই শিখুন, ট্রেনে যান, হ্যাঁ, বা বাসে যান। অনেকে বলে হ্যাভ এ নাইস ডে, গুড মর্নিং, গুড আফটারনুন, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এগুলো জাস্ট এক্সাজারেট করা। আপনার মানে এই ছোট ছোট কন্টেন্ট দেখে বা এইভাবে কখনো ভাষা শেখা যায় না, বিশ্বাস করেন। ভাষা শিখতে গেলে এর ভিতরে যেতে হয়। আমার কাছে কোর্স করে আমার স্টুডেন্টরা মাদারীপুরে, সিলেটে, চিটাগাঙে তারা নিজেরা প্রতিষ্ঠান দিয়েছে। মাদারীপুরে কারো বাসা আছে কিনা জানি না, দেখবেন মাইনুল নামের একটা লোক, তিনি আমার কাছে পড়ে, তার প্রথমে ব্যাচে একটা ব্যাচে তার স্টুডেন্ট ছিল 13 জন। আমার কাছে কোর্স করার পর সে বলছে, স্যার আপনার ক্লাস করার পর আপনার এই ওয়েটা ফলো করে আমি আপনার মতো করে পড়িয়েছি, এবং পরের ব্যাচে আমার 57 জন স্টুডেন্ট হয়েছে। এবং আমার লেখা একটা বই আছে, দেখেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। সো এই যে বইটা, এটা আমার 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 লেখা। এটা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে বা বাইরের যারা আছে তারা নেয়। এই যে যা যা লেকচার দিলাম, যা যা পড়ালাম, সব এই বইটার ভিতরে আছে। এই বইটা ওই কোচিং গুলোতে আমার কাছ থেকে তারা অর্ডার করে, তারা নিয়ে যায়। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আমি যাদেরকে পড়াই, মূল কথাটা এই জন্য বলছি, আমি প্রফেশনালি ডেভেলপ করানোর চেষ্টা করি। অর্থাৎ ভাষাটা যাতে আপনি ধরে রাখতে পারেন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারেন। ভাষা কোনো বিষয় শিখলে হয় না। আমার কেউ যদি বলে যে 7 দিনে শেখাতে হবে, আমি আপনাকে 7 দিনে ইংরেজি শেখাতে পারি, কিন্তু সেটা কি ধরে রাখা সম্ভব? না। কিন্তু অরিজিনটা ভালোভাবে বুঝলে, মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝলে, ফান্ডামেন্টাল থিংস যেগুলো, ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখা যায়, নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া যায়, কনফিডেন্ট পাওয়া যায়, প্লেজার পাওয়া কাজ করে নিজের ভিতরে, যে না আমি পারি, আমি পারবো, আমি আরেকজনকে শেখাতে পারবো। সে আপনার স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ফার্মার, যত দুর্বলই মেধা হোক না কেন, আপনার পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। So without practicing, you will not get actual benefit in this language. So দেখেন, যারা কথা বলতে পারে না বা স্পিকিং করতে পারে না, এইখানেও ওই সেম থিংসটা কাজ করে। সেটা কি জানেন? ওই ভার্বের পরিবর্তনটা বুঝতে হয় টাইম অনুযায়ী। মনে করেন আমি আপনাকে একটা কোশ্চেন করলাম যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজ কি, এটা আপনি ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন। আরেকটা যে বিষয় আমি সেটা বলি আপনাদের, ইংরেজি না পড়ার প্রধান কারণ হচ্ছে আমরা বুঝি না, আমরা জানি না যে কোন জায়গা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব, ধারাবাহিকতা মেনটেন করতে পারি না। আপনি আজকে আমার কাছে ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, আগামীকাল আরেক জায়গায় করবেন, তারপরের দিন হয়তো ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, ফেসবুক পেজে তারপরে আরেকটা ক্লাস আপনার সামনে আসবে, আপনি দেখবেন। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি দেখবেন, আপনি কিন্তু শিখবেন, আপনি শিখতেছেন না এমন না, সবই শিখছেন, কিন্তু ওই শেখাটা শিখতে থাকতেই হবে, ওইটা কখনো শেষ হয় না। কারণ ওইভাবে শিখলে হয় কি, নিজের ভিতরে কনফিডেন্ট বা প্লেজার কাজ করে না, বোঝা যায় না যে আমি কতটুকু পারলাম, কতটুকু বাদ থাকলো। অর্থাৎ আপনার দিনের পর দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেখাটা শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি একটা মেন্টরের অধীনে থেকে একটা পার্টিকুলার জায়গার ভিতর থেকে ডেভেলপ করতে পারেন, আপনি শেখার আগে যদি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন, এই বিষয়টা বুঝতে পারেন যে এই ভাষাটা কি, এর ভিতরে কি আছে, আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত ডেভেলপমেন্ট পাবো, এটা বুঝতে পারলে দ্রুত এটাকে কাভার করা যায় বা শেখা যায়। কিন্তু আমরা এটা জানি না, আমাদের কোর্সটা কি, কন্টেন্টটা কি, ইংরেজি ভাষার ভিতরে কি আছে, এই যে 7টি পয়েন্ট আমি বললাম, তারপর 4টি পয়েন্ট আমি দেখালাম, এর বাইরে কিছুই লাগে না। বাকিটা সবই ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে, আর কিছুই না। তো দেখেন এখানে কিভাবে আপনি ইংলিশে স্পিকিং করবেন বা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, কথা বলবেন। এখানে বলছে যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ,
আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, আপনার কাজগুলো কি, এটা আপনি ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? প্রতিদিনের কাজ, রেগুলার কাজ, হ্যাবিচুয়াল ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা বলতে হয়, যেমন আসসালামু আলাইকুম, প্রথমে একটা কথা বলতে গেলে, একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে একটা গ্রিটিংস দিতে হয়, হ্যাঁ? সো এইভাবে সালাম দিলেন। দেন গুড আফটারনুন ইউ অল, আম সাকিব বিফোর ইউ। আম সাকিব, বিফোর মানে আপনাদের সামনে, সম্মান প্রদর্শন অর্থে বিফোর বসে। এই বিফোরের পরিবর্তে আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার এখান থেকে প্রেজেন্টেশনটা শুরু। যেহেতু আমার রেগুলার হ্যাবিট, এই জন্য আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, টাইমিংটা কেমন। আমি এই যে বলছি যে 12টা টেন্স আছে, 18টা মডেল, সেমি মডেল, টোটাল 30টা স্ট্রাকচার আছে। আপনি যখন একটা পার্টিকুলার বিষয়ের উপর স্পিকিং বা কথা বলবেন, এরকম 30টা স্ট্রাকচারই লাগে না, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। একটা বা দুইটা স্ট্রাকচার দিয়ে সম্পূর্ণ টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়, বা সেই স্ট্রাকচারটাকে ধরা শিখতে হয়, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয় টপিক দেখে, হ্যাঁ? সো দেখেন এখানে কি বলছে, প্রত্যেকটা ভার্বের উপর হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে, ভার্বটাকে দেখার চেষ্টা করেন। প্রত্যেকটা বাক্যে, ইংলিশ বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। দেখেন এখানে বলা আছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুই ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ এট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। দেন আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই গো টু বেড ফর স্লিপিং এট 11 PM, দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, অর্থাৎ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। এটা হচ্ছে একজন মানুষের রেগুলার ওয়ার্কগুলো কি। এখানে আপনারা প্রতিদিন যে কাজগুলো করেন আপনি সেটা বসান, কঠিন না। এখন দেখেন আমি যেটা বলতেছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? টাইমের চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমি যদি কোশ্চেনটা আপনাকে এখন চেঞ্জ করে দিয়ে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাস করছেন রাত 11টা বাজে, তো আজকে সারাদিন আপনি কি করে আসছেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, অর হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, অথবা গতকাল সারাদিন আপনি কি করেছিলেন, ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন আমার সামনে? এটা করতে গেলে কিভাবে করবেন? এই যে টাইমিং এর চেঞ্জ হলো, আপনাকে পরিবর্তনটা কোথায় করতে হবে জানেন? ভার্বে। যেমন এইখানে দেখেন আমি ভার্বটাকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি। যেমন এইখানে বলা হচ্ছে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, প্রথমে গ্রিটিংস দিলেন, দেওয়ার পর আই গেট আপ মানে আমি উঠি, ঠিক এর পাস্ট ফর্মটা ব্যবহার করতে হচ্ছে। অনেকে পাস্ট টেন্স মানেই ওই ডিড বা ওয়াজের ব্যবহার করে, বাট না, মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, বাংলা কি? বাংলা বুঝতে হবে, আওয়ার মাদার টাং ইজ বাংলা। প্রাইমারি লেভেলে ইংলিশ শিখতে গেলে বাংলার সাথে কম্পেয়ার করেই শিখতে হবে আপনাকে। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। বাংলা কি বলছি? করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। কামের পাস্ট ফর্ম কি? কেম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 hour, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে গিয়েছিলাম ঘুমানোর জন্য। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখেন, গেটের পাস্ট ফর্ম গট, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশড, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, লার্নের পাস্ট ফর্ম লার্নড অর লার্নডও বলতে পারেন, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, খামের পাস্ট ফর্ম খেইম, টেকের পাস্ট ফর্ম টুক। অর্থাৎ কথার পরিবর্তন
কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়। আমাকে বুঝতে হবে ইংলিশ কেন পারি না, আমি যে টাইমে কথা বলতেছি সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে পারছি কিনা। ইংরেজি ভাষা খুবই সহজ। এবার আপনি কি করেছিলেন, আপনার ভার্বগুলো যদি একটু ডিফারেন্ট হয়, ফর এক্সাম্পল আমি আজ দুপুরে আমার এক বন্ধুর সাথে দেখা করেছিলাম, তাহলে দেখা করা ইংরেজি মিট এর পাস্ট ফর্ম কি? এমইটি, মেট। অর্থাৎ MEET মিট এর পাস্ট ফর্ম মেট। এটা যদি আপনি না জানেন, ওই কথাটা আপনি ইংলিশে বলতে পারবেন না যে আই মেট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আর অ্যাট নুন। এভাবে আপনি বলতে পারেন। সো ওই ফর্ম যদি আপনি না জানেন, ভার্ব যদি না জানেন, আপনি কিভাবে বলবেন? বিষয়টা হচ্ছে এই জন্য বলছি আমাকে জানতে হবে ভার্ব, ভার্বের ফর্ম। আমি এটা পাঠিয়ে দিব একটা PDF আপনাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট ভার্ব গুলো। এখন আমি যদি আবার আপনাকে টাইমটা চেঞ্জ করে দিই, আমি যদি আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল সারাদিন কি করবেন, আপনার আগামীকালকের কাজ কি হবে, ইংলিশে বলতে পারবেন? কিভাবে বলবেন? দেখেন আমার পেইড কোর্সে যারা থাকে, আমি আমার অফলাইনের ব্যস্ত, আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, আমার রেগুলার হইতে আমি ওইরকম কন্টেন্টও দিতে পারি না, এটা নিয়ে পুরোপুরি ভাবে নেই। কিন্তু আমি যাদেরকে পড়াই, আমার কাছে 10 জন থাকুক সমস্যা নেই, আমার হয়তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার নেই, কারণ আমি পুরোটা সময় এটা নিয়ে পড়ে থাকি না, আমি আমার জাস্ট ফ্রি টাইম বা লেজার টাইমেই ক্লাসগুলো নিয়ে থাকি। কিন্তু যারাই থাকুক আমার কাছে, আমি তাদেরকে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি, কারণ আমি তো দেখছি বাংলাদেশে কত বড় বড় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান যত বড় ফাঁকি তত বেশি। আপনি দেখেন, আপনি কম্পেয়ার করে আসেন বাংলাদেশে কত টিচার ইংরেজি শেখায়, ইংরেজি পড়ায়, মানুষ কিভাবে শেখে, কি পড়ে সেটাও আমি জানি বা আমি দেখি। কিন্তু আমি যেভাবে পড়াই, এটার জন্য আপনাকে বলতেছি না আমার কাছে টাকা দিয়ে ক্লাস করেন, এই ফ্রি ক্লাসই করে যান। যদি আপনি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। আমি সেভাবেই দেখাই, সেভাবেই বোঝানোর চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি। কারণ আমার কাছে পেইড কোর্স যারা করে তারা এমনিতেই করে, তারা বোঝে, তারা জানে। আহ, এবং আমি যাদেরকে পড়াই, সে যদি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকে, সে অবশ্যই এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবে। কেন সে পারবে না? পুরো প্র্যাকটিক্যাল জায়গাটা আমি তাকে ধরিয়ে দিচ্ছি, একদমই। তো যেটা বলছি, আমি যদি এখন আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমরো, আগামীকাল আপনি কি করবেন, হোয়াট উইল বি ইয়োর টুমরোজ অ্যাক্টিভিটি, আপনার আগামীকালকের কাজ কি হবে, ইংলিশে বলতে পারবেন? অনেকে ব্রেনে প্ল্যান করা আছে না, সেট করা আছে না, আমি আগামীকাল এখানে যাবো, ওইটা করবো, ওর সাথে দেখা করবো, এইভাবে চলবো, বিকালে শপিং এ যাবো, এটা ওটা। কিভাবে বলবেন? পরিবর্তনটা কোথায়? ভার্বে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। কাজটা কোথায় আপনার? ভার্বে। যেমন এই দেখেন, আমি যদি বলি হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি কি বলবেন? এইভাবে দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো। দেখছেন, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের আগে যদি শ্যাল বা উইল যুক্ত করেন, তাহলে কথাটা ফিউচারে চলে যায়। শ্যালটা শুধু ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য জায়গায় ব্যবহার করা যায় না। বাট উইলটাকে যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়। তো শ্যালকে স্কিপ করে উইলের ব্যবহার করবেন, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহারই হয়, তাহলে কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করবো। আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করবো। আই উইল রিফ্রেশ মাই সেলফ, আমি ফ্রেশ হবো, অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট করবো। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস, আর কল ইজ অ্যাট 9:30 AM, আর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হবো। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করবো। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করবো। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, অ্যান্ড আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। সো যাবো, করবো, খাবো, চলবো, জাস্ট ভার্বটার আগে একটা উইল বসাবো। তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়। আমরা ইংলিশ পারি না কেন? ভার্বের ইনস্ট্যান্ট চেঞ্জটা করতে পারি না। তাহলে কি করতে হবে? কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, ইংলিশে কথা বলার জন্য উই হ্যাভ টু ফোকাস অন ভার্ব, ভার্বের উপর ফোকাস রাখতে হবে। ঠিক আছে? যদি কেউ ইনস্ট্যান্টলি ভার্বটাকে ব্যবহার করতে জানে, ভার্বের সঠিক ফর্মটা ইউজ করতে পারে টাইম অনুযায়ী, কেউ তাকে আটকাতে পারবে না। জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এই ল্যাঙ্গুয়েজটা। ফাংশনটা খুব কঠিন কোনো কিছুই না, আপনারাও পারবেন। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল অনেক টপিকের উপর স্পিকিং বা প্রেজেন্টেশন কিভাবে করতে হয় আমি এটা দেখাবো এই ফ্রি ক্লাসগুলো থেকে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথাটা? আমি কি বললাম, যে প্রবলেমটা কোথায় বা কেন কথা বলতে পারি না? আমাদের নাম্বার দিচ্ছি, আমি বলতেছি। দেখেন,
যারা আমার এই ক্লাসগুলো করছেন, আমার এই ক্লাসের পিডিএফ ফাইল বা রেকর্ডটা নেওয়ার জন্য আমার এই নাম্বারটায় নক দিবেন। এই নাম্বারটা, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, কারণ গ্রুপে আপনারা অনেক নাম্বার দেখবেন। এই সবগুলো নাম্বার আমি অ্যাকচুয়ালি ব্যবহার করি না, কারণ এখানে অনেক স্টুডেন্ট জয়েন করে, এই লিঙ্ক দেওয়ার জন্য, ক্লাসের নোটিশ দেওয়ার জন্য নাম্বারগুলো ব্যবহার করা হয়। বাট আমার পার্সোনাল নাম্বার এই দুইটা, কারণ ওই নাম্বারগুলো থেকে নোটিশ বা লিঙ্ক না দিলে হয় কি, একটা ব্যবহার করলে ওই হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়, প্রবলেম হয়, কারণ প্রচুর স্টুডেন্টস নক করতে থাকে। হ্যাঁ, এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকে, এই জন্য 01997356957, 01938689196 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আগামীকালও সেম টাইমে অর্থাৎ রাত 10টায় আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস করবেন। আর অনেকে এখানে আছেন যারা এর আগে আমার ফ্রি ক্লাস বা ফ্রি সেশনগুলো কমপ্লিট করেছেন, বাট টাকা পয়সার অভাবে পেইড কোর্স করতে পারেননি, ভর্তি হতে পারেননি, ক্লাস মাঝের দিকে থাকার কারণে ভর্তি হতে পারেননি। যদি কেউ নতুন ব্যাচে ভর্তি হতে চান, আপনাদের নতুন যে ব্যাচটা আমি একটু আপনাদেরকে বলে রাখি, একদম অর্থাৎ পেইড কোর্সের যে নতুন ব্যাচ আগামী 11 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার 11 তারিখ থেকে শুরু হবে একদম নতুন একটা ব্যাচ। এটা হচ্ছে ব্যাচ 77, আমার 77তম ব্যাচ, আমার 76তম ব্যাচ রানিং আছে। এটা পেইড ব্যাচ, এটা আপনারা ভর্তি হতে পারবেন যারা হতে চান। এটার কোর্স ফি হচ্ছে 2000 টাকা। ইভেন আমি একবারেও টাকা নিই না, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। আর আমি একটু বলে দিই, আপনি এতক্ষণ তো ক্লাস করলেন, দেখলেন, শিখলেন। অনেকে মানে কথা বললে, পেইড কোর্সে কথা বলে ভয় পায় কি না কি টাকা পয়সা যাবে না, আপনার টাকা দিতে হবে না, আপনি দেখে যান, জেনে রাখেন। আমি তো ফ্রি ক্লাস দেখালাম, ক্লাস নিলাম, আরো ক্লাস আছে আপনি করবেন। বাট আমি যাদের কোর্স করায়, যারা মেইন কোর্সের ভিতরে এনরোল করে, তাদেরকে কিভাবে পড়ায়, কি পড়ায়, এটা আপনি আপনার ব্রেনে ডেভেলপ করেও অনেক আইডিয়া পাবেন, নিজের মতো করে বিষয়টাকে শিখতে পারবেন। দেখেন, আমাদের যে পেইড কোর্সটা, আমি ক্লাস নিব সবগুলো ক্লাস, এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আপনি বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং সবকিছুই পাবেন। এই কোর্সটাকে আমি সেভাবেই ডিজাইন করেছি। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস। এই ক্লাসটা থাকবে হচ্ছে আপনার রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, 3 মাসও লাগে না, তার আগে আপনি এক্সপার্ট হতে পারবেন। যদি আপনি ক্লাস মিস করেন বা করতে না পারেন, কোনো প্রবলেম হয়, আপনি পরবর্তী যে কোনো ব্যাচেও যুক্ত হতে পারবেন। অর্থাৎ টোটাল কোর্স ফি 2000 টাকা। আপনি 3 মাসের ভিতরে যদি শিখতে না পারেন, পরবর্তীতে আরো সময় লাগে, আপনি সেটা পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি ক্লাস করতে পারবেন, থাকতে পারবেন। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আপনি স্টুডেন্ট হন, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে থাকি। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্যান্য পেশার মানুষেরা তাদের এই ফ্রি টাইমটা বা লেজার টাইমটা বের করে ক্লাসগুলো কমপ্লিট করতে পারে। ক্লাসগুলো এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি নিব। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস শেষে আপনি রেকর্ড এবং পিডিএফ ফাইল পাবেন। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, দেখে নিতে পারবেন। যারা একদমই দুর্বল আছেন, তারাও করতে পারবেন, কারণ এই কোর্সটা আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এই কোর্সের ভিতরে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, 1-to-1 সেশন থাকে। একটা স্টুডেন্ট ব্যাসে ক্লাস করার পর কতটুকু বুঝতে পারলো না, তার উপর আমি স্পিকিং টেস্ট নিয়ে থাকি। অনেক ফ্যাসিলিটিস আপনি পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে। আর টোটাল ক্লাস হচ্ছে 70টা। পেইড কোর্সে অনেক ক্লাস, হিউজ ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ক্রিয়েটিভলি আপনি নিজের মতো করে একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবি, রিপোর্ট লিখতে পারেন, একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে পারেন কনফিডেন্টের সাথে। তার জন্য কিছু বেসিক গ্রামাটিক্যাল ক্লাস আপনার করতে হবে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, সেগুলো এখান থেকে দেখাবো। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। এটা ধারাবাহিকভাবে হবে সবগুলো ক্লাস। যারা রাইটিং এ দুর্বল, তারা এটা করতে পারবেন, যারা আইএলস রাইটিং এ দুর্বল। এবং 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ এই ক্লাসগুলো করার মাধ্যমে উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এইখানে আপনাকে দিয়ে মূলত কাজ করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো, এবং সার্টেন টপিকের উপর আইএলস কিউ কার্ড স্পিকিং টপিকের উপর কোশ্চেন এবং অ্যান্সার যেগুলো আছে, এগুলো আমি অ্যানালাইসিস করে দিব, কোনটা সাবজেক্ট
কোনটা ভার্ব, কোথায় ফ্রেজের ব্যবহার, ক্লজের ব্যবহার, কিভাবে আপনি স্পিকিং করবেন। এরপর আপনাকে কথা বলতে হবে, সেখানে ভুল হলে ধরাই দিব। এইভাবে করালে আপনি কেন পারবেন না, এটা ফ্রি ক্লাসও আমি দেখাবো, আপনি বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। অর্থাৎ বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা ক্লাস এমনভাবেই সাজানো হয়েছে যাতে করে আপনি ক্লাসে বসেই প্র্যাকটিসটা হয়ে যায়। ক্লাসে আমি আপনাদেরকে দিয়ে স্পিকিং করাবো, বাসায় বাড়তি পরিশ্রমের দরকার নেই, কারণ এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্যই। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে ঝামেলা থাকবে না। কিন্তু আমি এই সুযোগটাও রাখি, একসাথে যদি 2,000 টাকা না দিতে পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে, মানে 1 মাসের ভিতর কমপ্লিট করলে হবে। এটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে। ফ্রি ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল বা কোর্সে ভর্তি হতে যে কোনো প্রয়োজনে, সমস্যায় যে কোনো কিছু জানতে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। 019973569570, 019386899196। নতুন ব্যাচ আগামী 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাত 9টা থেকে শুরু হবে। রাত 9টা থেকে 10টা ক্লাস টাইম থাকবে, যেহেতু শীতকাল আমি এটা 9টা থেকে 10টা। আর এই ফ্রি ক্লাস টাইম আমার এখন যেটা আছে 9:30 থেকে 10:30, এই টাইমে এখন নিচ্ছি। এটা 10 তারিখ পর্যন্ত চলবে। 11 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হলে রেগুলার ওয়েতে হয়তো ফ্রি ক্লাস হবে না, বাট এই ফ্রি ক্লাস যেগুলো আমি বলেছি এগুলো আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর রেকর্ড ক্লাস, পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, যাদের দরকার বা যে কোনো কোশ্চেনে আপনারা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন। সো দ্যাটস অল ফর টুডে। আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব। যারা পেইড কোর্সে ভর্তি হবেন ওই নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে আপনারা আমি আপনাদের পেইড কোর্সে প্রাইভেট বেসে এন্ট্রি করে নিব। এছাড়া আমার লেখা একটা বই আছে, এই বইটা আপনারা পারচেস করতে পারেন, হার্ড কপি বই। যদি কেউ মনে করেন আমি ফ্রি মানে এই কোর্সে পিডিএফ দিচ্ছি, এই পেইড কোর্সেও ফ্রিতে সব পিডিএফ ফাইল দিব, বাট যদি কেউ মনে করেন আমার একটা হার্ড কপি বই দরকার, আপনারা এটা নিতে পারেন। এছাড়া ভোকাবুলারির উপর একটা বই আছে, এটা সব মানে সেল হয়ে গেছে, এটা নতুন করে আবার বের করতে হচ্ছে, মিশন ভোকাবুলারি। এটা গল্পে গল্পে ভোকাবুলারি শেখার একটা বই। আর যারা কোর্সে আসবেন আপনাদের একটা আইডি কার্ড থাকবে, একদম প্রফেশনালি শিখতে পারবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ অনলাইনে ক্লাস করছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি ডিলিট হয় বা কোনো কারণে কোনো সমস্যা হয়, এইটা দেখালে আমি আপনাকে নতুন যে কোনো ব্যাচে অ্যাড করে নিতে পারবো। ইভেন কোর্স শেষে আপনি সার্টিফিকেটও পাবেন। এছাড়া আমি একটা কথা বলছি, আমি 1-to-1 স্পিকিং টেস্ট যেটা এটাও আপনারা এখান থেকে দিতে পারবেন, একদম প্রফেশনালি প্রত্যেকটা বিষয় আপনি ডেভেলপ করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আমি সেইভাবেই দেখিয়ে থাকি, সেইভাবেই প্রত্যেকটা বিষয় নিয়ে থাকি, আপনাদেরকে আমি দেখাবো। So, Assalamu alaikum. Good afternoon. সেলিনা আক্তার, রাইট? সো এইভাবে আপনারা এখান থেকে এই স্পিকিং টেস্ট গুলো আমি নিয়ে থাকি। এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, দিনে আপনারা এইভাবে বুঝবেন না, বা এই সাউন্ডটা হয়তো আপনাদের ওখানে যাচ্ছে এভাবে নিতে পারছেন না। তো যাই হোক, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানায়েন, আমি থাকবো, কথা বলবো আপনাদের সাথে। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান ডু ইট। আর আগামীকাল সেম টাইমে অর্থাৎ রাত 9:30টায় সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে। যদি ক্লাসটি ভালো লাগে আপনারা জানাবেন, আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে আরো উৎসাহ দিবে, উদ্দীপনা, অনুপ্রেরণা দিবে, ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ বাড়াবে। হ্যাঁ, তো আর কোনো প্রশ্ন যদি থাকে আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে জানান, কারণ একটা না অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, এই প্রায় 2.5 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। ফ্রি ক্লাস রেগুলার ওয়েতে এখন প্রতিদিন করতে পারবেন না, এটা নিয়ে টেনশনের কারণ নেই। তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন কোনো কোশ্চেন থাকলে, ঠিক আছে। সো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এই দুইটা নাম্বার আমি দিয়ে রাখলাম।